আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আজকের এই সেমিনারে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো অটোক্যাড ইলেকট্রিক্যাল নিয়ে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মাসুদুল ইসলাম, অটোমেশন অ্যান্ড ডিজাইন ইঞ্জিনিয়ার, অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ফার্স্ট অফ অল, আমরা অটোক্যাড সম্পর্কে যখনই আসি তখন আমরা একটু অ্যাবাউট অটোক্যাড অটোক্যাড সম্পর্কে একটু হিস্টোরি জেনে আসি যে অটোক্যাড আসলে কি কিভাবে কাজ করে, দেন আমরা এরপরে আস্তে আস্তে ডিপে যাব। সবাইকে হ্যাঁ অনুরোধ করব যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা চ্যাট বক্সে কোশ্চেনগুলো করতে পারবেন, অথবা আমরা একেবারে শেষ দিকে এসে আপনাদের কোশ্চেন অ্যান্সার নিব, তখন আপনারা হ্যান্ড রেজ করে অ্যান্সার কোশ্চেনগুলো করতে পারবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যদি দেখি অটো ক্যাড, এটার বানান লেখা থেকে AUTO ক্যাড, CAD। CADটা দেখবেন, যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এখানে ক্যাডটা দেখেন বড় হাতের CAD লেখা, দ্যাটস মিন এটার কোনো মিনিং আছে। তো আমরা CAD ক্যাড, এই যে ক্যাডকে আমরা সাধারণত কম্পিউটার এইডেড ডিজাইন, যেটাকে আমরা বলি অটোক্যাড ইজ আ কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড প্রোগ্রাম ইউজড ফর 2D অ্যান্ড 3D ডিজাইন অ্যান্ড ড্রাফটিং। এটা কি করা হয়? 2D এবং 3D ডিজাইন এবং ড্রাফটিং এর জন্য ইউজ করে। তার মানে এটা একটা কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ প্রোগ্রামটা এমনভাবে এটা একটা কম্পিউটার বেসড করা। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এরপর আসেন ক্যাড সফটওয়্যার গুলো আসলে কি কি আছে। তো ক্যাড সফটওয়্যার অনেকগুলো আছে, তার ভিতরে একটা হচ্ছে অটোক্যাড, আইডিএস, ফ্লুয়েন্ট, অ্যাবাকাস। এই সফটওয়্যার গুলো সবগুলো হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন প্রোগ্রাম। তো এই ক্যাড সফটওয়্যার গুলোর ভিতরে আমরা সবচেয়ে বেশি মানে যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে অটোক্যাড। যে জন্য আমরা আমাদের বিভিন্ন সার্কুলার গুলোতেও লেখা থাকে যে অটোক্যাড সম্পর্কে জানতে হবে। তো এই ক্যাড সফটওয়্যার আরো অনেকগুলো আছে, তার ভিতরে এটা বেশি। যেমনটা আমরা ধরতে পারি, যেমন আমরা সবাই লাইক ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিন অয়েল যেটা ইউজ করি বা হচ্ছে লুব্রিকেন্ট বলা হয় যেটাকে, তো আমরা বাজারে সব থেকে বেশি এটা মানে আমরা যে নামে চিনে থাকি সেটাকে বলা হয় মোবিল। তো এটা কেমন? যেমন ধরেন আপনারা বাজারে দোকানে যে বলা হয়, সাধারণ ইঞ্জিনিয়ার পাবলিক যারা আছেন সবাই যে বলেন যে মোবিল আছে, মোবিল দেন তো। কিন্তু আসলে ওর নাম কি মোবিল? এটা এক্সাক্ট নাম হচ্ছে ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট। তো সেই জায়গা থেকে দেখেন মোবিল কোম্পানিটা সর্বাধিক প্রচলিত একটা কোম্পানি কিন্তু। তো যার নাম অনুসারে অনেকটা এরকম হয়ে গেছে। তো এই ক্যাড সফটওয়্যার যে কোনো আপনি হতে পারেন, তবে অটোক্যাডটা হচ্ছে বহুল প্রচলিত, এবং এইটা নিয়ে যে কারণে আমাদেরকে অটোক্যাডটা বলা হয় বেসিক্যালি, এটা একটা সফটওয়্যার লাইক। আচ্ছা, অটোক্যাডের ড্রাফটিংটা হচ্ছে 2D এবং 3D। 3D 2D হচ্ছে 2 ডাইমেনশন, 3D হচ্ছে 3 ডাইমেনশন। আচ্ছা, এই ভিউটা দেখা যায়। এরপরে হচ্ছে এই সফটওয়্যারটা ফার্স্ট বাজারে নিয়ে আসে হচ্ছে ফার্স্ট মার্কেটেড বাই অটোডেস্ক কোম্পানি। এই অটোডেস্ক কোম্পানির প্রথম যে সফটওয়্যারটা নিয়ে আসে সেটা হচ্ছে অটোক্যাড সফটওয়্যারটা। আচ্ছা, এটা নিয়ে আসা হয় বাজারে 1982 ডিসেম্বর, অর্থাৎ 1982 সালে ডিসেম্বরে প্রথম এই অটোক্যাডটা রিলিজ করা হয়। এর আগে তাহলে কি ছিল? এর আগে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা হচ্ছে এইগুলো যেভাবে আমরা পলিটেকনিক বা হচ্ছে ভার্সিটি লাইফে করেছি, যেমন হচ্ছে কাগজে টি স্কেল সেট স্কোয়ার দিয়ে আমরা যে ড্রয়িং গুলো করছি, ইঞ্জিনিয়াররা এর আগে হাতে করতেন। তো এইটা থেকে সুবিধার জন্য আমাদের 1982 সালে অটোডেস্ক কোম্পানি তারা এই সফটওয়্যারটা ডেভেলপ করে মার্কেটে পাবলিশ করে। তারপর থেকে এটা চলে আসতেছে। তো এটার বিভিন্ন ভার্সন আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে এই অটোক্যাড সফটওয়্যারটা 14টা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, অলমোস্ট 14টা। যেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল ইংলিশ সব থেকে কমন, এরপরে জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ান, স্প্যানিশ এগুলো। বাট এটা বাংলাতে অ্যাভেলেবল না। বিশেষ করে যেই দেশগুলো একটু উন্নত, যারা নিজের ভাষাকে প্রায়োরিটি দেয় অনেক বেশি, যেমন জাপান, কোরিয়ান, এগুলো তারা নিজের দেশের ভাষাকে, জার্মান এগুলো তারা তাদের ভাষাকে প্রায়োরিটি দেয়, এই জন্য এই কোম্পানি এটা তাদের ওই ভাষাগুলোতেও এটাকে কি করেছে, অ্যাভেলেবল করছে। আচ্ছা, এটা হলো বেসিক। এটা অটোক্যাডের সুবিধাটি কি আসলে? অটোক্যাডের সুবিধা দেখেন, ড্র টু স্কেল, মানে আপনি যে কোনো স্কেলে এটা আঁকাইতে পারবেন। যেমনটা যদি আপনি মানে একটা কাগজের পেপারে আঁকাইতে চান, তাহলে পেপারের একটা লিমিটেশন আছে, যে পেপারটা আপনার 2 ফিট বা 1 ফিট বাই মানে 2 ফিট বাই 1 ফিট বা 1 ফিট বাই 1 ফিট হতে পারে। তো এরকম পেপার, অথবা আপনার 2 ফিট বাই 2 ফিট এরকম পেপার সাইজটা হয়ে থাকে। তো এই পেপারের ভিতরে আপনাকে আর্ট করতে হবে বা এই ড্রয়িংটা করতে হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ভাষা হচ্ছে ড্রয়িং।
সুতরাং আপনাকে অবশ্যই ইঞ্জিন, যেমন আমরা আমাদের স্বাচ্ছন্দ্য আজকে যে ভাষায় আমরা কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, তো এই বাংলা ভাষাতে যখন আমরা কথা বলি, যেমন আমরা স্বাচ্ছন্দ্য করি, ইংলিশে কিন্তু আমরা এতটা, হয়তো অনেকের দুর্বল আছে বা এত না ভালো নাও বুঝতে পারি, চাইনিজ, জাপানিজ, ফ্রেঞ্চ, এগুলো থেকে আরো দুর্বল থাকতে পারি। কিন্তু আমরা এই যে বাংলাতে খুব সহজ সাবলীল ভাবে কথা বলতে পারতেছি মাতৃভাষাতে, তো এটা যেরকম আমাদের জন্য সহজ, ঠিক একজন ইঞ্জিনিয়ারের জন্য ড্রয়িং না বুঝলে তার জন্য ওই জাপান, তারপর হচ্ছে জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চ, এই ভাষাগুলো যেমন কঠিন হবে, ঠিক তেমনটাই হয়ে থাকে। তো জন্য ইঞ্জিনিয়ার ভাষা যেহেতু ড্রয়িং, অবশ্যই আমাদেরকে ড্রয়িং জানতে হবে বা বুঝতে হবে, সেজন্য কি ড্র করতে হয় বা ডিজাইন আঁকাইতে হবে বা ডিজাইনটা বুঝতে হবে, তো সেজন্য কি ড্র টু স্কেল। তখন আমাদের কি করতে হয়, ওই পেপার যখন আমরা করি, তখন দেখা যাচ্ছে আপনার একটা 100 ফিটের একটা ভবন বা একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি ডিজাইন করবেন, তো আপনাকে ওই পেপারটা তো আর 100 ফিট না, তখন আপনাকে যে কাজটা করতে হয় বা আমাকে যে কাজটা করতে হয়, তখন দেখা যাচ্ছে আমরা স্কেলিং করে নিতে হয়। মানে একটা মানকে আমরা, যেমন হচ্ছে 1 ইঞ্চি সমান সমান আমরা 10 ফিট বা 5 ফিট বা 3 ফিট ধরে ধরে আমরা এবার আঁকাই, তো এটা আবার নিচে নোট করতে হয়, তো এটা একটা আছে। বাট এখানে সুবিধাটা হচ্ছে ড্র টু স্কেল, আপনি যে কোনো স্কেলে এটা ড্র করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইজি লেআউট এবং ভিউ। এটা হচ্ছে আরেকটা সুবিধা, হচ্ছে খুব সহজে এটা লেআউট করা যায় এবং ভিউ মানে দেখা যায়। তারপর হচ্ছে ড্র অ্যাকুরেটলি, এখানে আপনি অ্যাকুরেট ড্র করতে পারবেন। আপনি এখানে যেই মানটা দিবেন, সেই মানটা দিলে আপনি একেবারে অ্যাকুরেট মান হবে। যেমন আমরা স্কেলে আঁকাইতে গেলে অনেক সময় 100টা 200টা বা মানে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এটাতে সেই অসুবিধাটা নাই, এটাতে সুবিধা আছে যে ড্র অ্যাকুরেটলি, আপনি যদি একে 5 ফিট 3 ইঞ্চি দেন, 5 ফিট 3 ইঞ্চির আপনার লাইনটা দিবে, এটা সুবিধা। এরপর হচ্ছে আইডেন্টিফাই ডিজাইন প্রবলেম এন্ড সলভ, এটা খুব দ্রুত কি ডিজাইন যে প্রবলেম, এটা আইডেন্টিফাই করা যায় খুব সহজে এবং এটা সলভও করা যায়। যেমন হচ্ছে ধর আমরা যদি পেপারে ড্রয়িং করি, আর সেই পেপারের ড্রয়িংটা যদি আপনি কোনোভাবে এডিট করতে যান, তাহলে এটা একটা বড় অসুবিধা, যে আপনি ওইটা মুছে আবার নতুন করে ড্রয়িং করা বা কোনো একটা পার্ট মুছলে অনেক সময় মেলানোটা ঝামেলা হয়। তো এই কারণে সুবিধা এইখানে, সেইটা হচ্ছে সুবিধা আছে যে আপনি যে কোনো ডিজাইনে যদি কোনো প্রবলেম দেন, সাথে সাথে এটা মুছতে পারবেন, এডিট করতে পারবেন, এবং এটা হচ্ছে এডিট করা যায়, সহজ কথা। আপনি একটা ডিজাইন করার পরে ওইটাকে এডিট করতে পারবেন, বাট ওইখানে এডিট করাটা খুব কঠিন। এরপর হচ্ছে স্টোর ডাটা অ্যান্ড ট্রান্সফার, স্টোর অ্যান্ড ট্রান্সফার ডাটা সেফলি, মানে আপনি এই যে ডিজাইনটা করলেন, এটা খুব সহজে স্টোর করে রাখতে পারবেন, এবং এটা খুব সহজে কি করতে পারবেন, আপনি ট্রান্সফার করে দিতে পারবেন নিরাপদে। যেমন ধরেন একজন ইঞ্জিনিয়ার, যদি আমি যদি অ্যাজ লাইক আমাদের দেশের প্রজেক্টগুলোর কথা বলি, মেগা প্রজেক্ট যেগুলো ছিল, যেমন হচ্ছে মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই ডিজাইনগুলো ম্যাক্সিমাম করছে হচ্ছে বাইরের দেশের ইঞ্জিনিয়াররা। তো ওই বাইরের দেশের ইঞ্জিনিয়ার এদেশে এসে করছে, করার পরে ওই যে পেপারে করছে, এই পেপারটা ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, যদিও এখন আধুনিক যুগে সেটা ক্যাডে করা, বাট আগের যদি আমি হিসাব ধরি, তাহলে ধরেন একটা পেপারে করলেন, এই পেপারটা ধরেন আমরা ঢাকাতে একটা ড্রয়িং করে আপনি ড্রয়িং করে এটা চট্টগ্রাম পাঠাবেন, তাহলে চট্টগ্রাম পাঠাইতে গেলে এই ড্রয়িংটা মাঝপথে হারাইতে পারে বা অন্য আদার্স এ হতে পারে, বারবার এ করতে কোন, কিন্তু দেখেন আপনাকে মানে যাওয়া লাগতে পারে অথবা কুরিয়ার আছে। বাট আপনি যদি এখন ডিজিটাল যুগে আপনি জাস্ট ক্যাডে ডিজাইনটা করবেন, ডিজাইন করে এটা আপনি এখান থেকে ইজিলি মেইল করেও পাঠাইতে পারবেন, বা আদারওয়াইজ যে অপশনগুলো আছে অনলাইনে আপনি ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবেন। সেই ফাইলটা কি করতে পারবে, ওপেন করতে পারবে, করে সে আবার এটাকে নিয়ে কাজ করতে পারবে বা দেখতে পারবে। এটা হচ্ছে স্টোর এবং ট্রান্সফার ডাটা সেফলি। এরপর সেভ টাইম অ্যান্ড মানি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সময়কে বাঁচায়। ওই হাতে ড্রয়িং করার যে সময়টা লাগে, এখানে তার থেকে কম সময়ে এই ড্রটা করতে পারবেন, কারণ এখানে একটু পেন্সিল দিয়ে মোছা এ করা, তো এটা অনেক সহজে আমাদের এখানে করার সুযোগ আছে, অর্থাৎ ক্যাডে। আচ্ছা, এবং এটা হচ্ছে টাইম এবং মানিকেও সেভ করে। এই যে এতগুলো সুবিধা, এই সুবিধাগুলোর কারণে আপনার কি মানিটাও সেভ হয়। তাহলে এটা গেল অ্যাডভান্টেজ নিয়ে কথা। আচ্ছা, টাইপ অফ অটোক্যাড। অটোক্যাড বেসিক্যালি আমাদের এখানে 4টা পার্টে ভাগ করেছে, একটা আর্কিটেকচারাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। আমরা কথা বলবো ইলেকট্রিক্যাল পার্ট নিয়ে, তার আগে আমরা একটু দেখি এটা আর্কিটেকচারাল একটা প্ল্যান, এরপর আমরা সিভিলের এই যে এই ধরনের প্ল্যান সিভিল করে থাকেন, আর্কিটেকচারও করতে পারেন। তো এই প্ল্যানটাতে এরকম একটা 2D প্ল্যান, এটা হলো 2D প্ল্যান বলা হয়, ফ্লোর প্ল্যান। তো এরকম একটা প্ল্যানকে ইলেকট্রিক্যাল প্ল্যানে কনভার্ট করাটা হচ্ছে আমাদের কাজ, যেটাকে আমরা ইএলডি বলি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। এরপরে যদি আমরা যাই, আচ্ছা, এই যে এখানে দেখেন আপনারা একটা ইএলডি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা একটা 2D প্ল্যান, একজন সিভিল ইঞ্জিনিয়ার একটা বাসার প্ল্যান করছেন, ফ্লোর প্ল্যান, আমরা সেটাকে নিয়ে কিভাবে ইলেকট্রিক্যালে কনভার্ট করছে, সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে, যে আমাদের টোটালটাকে একটা ইলেকট্রিক্যাল প্ল্যানে কনভার্ট করার আমি কাজ। ওদিন সরাসরি দেখছি, বুঝো না? আরে আমি দেখো অবাক কি রে, ওরা আসলে ওদিকেই থাকে, বুঝছো, গুলশান টুলশান মনে করেন।
আমি অনুরোধ করবো একটু মিউট করে আমি দেওয়ার জন্য। খোলামেলা দেখি না অতটা। আর খোলামেলা দেখতো কি শালার এই এদিক দিয়ে আমি সিঁড়ি দৌড়তেছে আর নাইমে চলে গেছে। ও ভাইয়া মিউট করেন। গেঞ্জি পরে টি শার্ট এর ভাই মধ্যে একটু মিউট করে দিবেন প্লিজ। ভাই সবাই সবাই মিউট করে দেন ভাই, এটা তো ভাই মিউট করে দেন, নর্মাল মিউট করে কমন দেন। বিষয়, সবাই করে দেন। পাশাও সেই মানে ভালো শেপের না একালে তারপর ভাই এই আপনারা একটু মিউট করে দেন, যারা পার্সোনাল কথা ভাইয়া বলতেছেন একটু মিউট কয়টা করেন প্লিজ। গুলি করে এখন ভাই মিটিং হাব চলতেছে, হোস্ট আপনারা যিনি আছেন সবাই কথা তিনি আপু একটু বলতেছেন। মিউট এরকম করে দেন, উনি হয়তো শুনছে না ওকে আমাদের ওকে কথা। ওকে, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, আমি মিউট অল করে দিচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আপনারা কোনো ইয়ে থাকলে চ্যাট বক্সে লিখে দিবেন। ঠিক আছে, আমি একটু জাস্ট ওপেন করি। হ্যাঁ, আশা করি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো? একজন চ্যাট বক্সে একটু লিখে দিন। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা বাকি যেটা ছিলাম যে আমাদের হচ্ছে একটা সিভিল ইঞ্জিনিয়ার যদি এরকম প্ল্যান দেয়, তাহলে আমরা এটা একটা কমার্শিয়াল হতে পারে স্পেস, অথবা আমাদের হতে পারে বহুতল ভবন, হতে পারে আমাদের ফ্যাক্টরি। তো সেইখানে আমরা এরকম ইলেকট্রিক্যাল যে কনভার্ট করব, এটা হচ্ছে একটা সিভিল আর আর্কিটেকচারাল ড্রয়িংকে রিড করে আমাদেরকে ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে কনভার্ট করা। এটা হচ্ছে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ, যেটাকে আমরা ইএলডি বলি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। আচ্ছা, আমরা যদি এর পরে আসি, এটা হচ্ছে এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। অর্থাৎ একটা লাইনের মাধ্যমে আমাদের পুরো সিস্টেম ব্যবস্থাকে দেখানো হয়, সেটাকে আমরা ইএলডি বলি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এর আগে যেটা আমরা দেখালাম এটা হচ্ছে ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। আর এটা হচ্ছে এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আচ্ছা, এটা একটা এসএলডি যেটা এখানে 11 কেবি ওভারহেড লাইন থেকে ঢুকে একেবারে এলটি প্যানেল, এলটি প্যানেল হয়ে এটা হচ্ছে বিভিন্ন ডিভিতে বা বিভিন্ন ফ্লোরে গিয়েছে। আমরা এটা ক্যাডে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মেকানিক্যাল যে ক্যাডটা, তাদের কাজটা এই টাইপের হয়ে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে হয় শুড উই লার্ন অটোক্যাড ইলেকট্রিক্যাল, কেন আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল শিখবো? ফার্স্ট অফ অল, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এটা একটা স্কিল যেটা আমাদেরকে আহ, একটা কথা আছে, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। টেকনিক্যাল একটা স্লোগান বলা হয়। তো দক্ষতা এমন একটা জিনিস, দেখেন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের অনেকগুলো ফ্যাক্টরি আছে, দেখবেন বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসে। তো এই ইঞ্জিনিয়ার গুলো বাইরের দেশে কেন নিয়ে আসে? কেন আমাদের দেশে কি দক্ষ ইঞ্জিনিয়ার নেই? আছে। আর যদি বাইরের একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসে, ধরলাম আমাদের এই বিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ার নাই, কোনো একটা পারপাসে যদি আমি ধরেই নিই, তো বাইরে থেকে যখন একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসায়, সে কিন্তু তার ভাষায় কথা বলে। তো তার ভাষায় যখন কথা বলে, তখন আমরা কি করি, ওইটাকে ট্রান্সলেটর করার জন্য আবার একজন এক্সট্রা লোক নিয়োগ দেয়, যাকে দোভাষী বলা হয়। তো দোভাষী সে কি করে, ট্রান্সলেটরের কাজ করে। দেখেন, একজনকে আপনি নিয়োগ দিলেন একটা হাই স্যালারিতে, তারপরে তার ভাষাটাকে ট্রান্সলেট করার জন্য আবার আরেকজনকে দিচ্ছেন। কিন্তু এই দক্ষতাটা যদি আমার দেশের ইঞ্জিনিয়ার গুলো অলমোস্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই দোভাষীও লাগবে না। এরকম অ্যাজ লাইক আপনি দক্ষ হতে পারেন, তো আপনাকে বাইরের দেশে এরকম হায়ার করে নিয়ে যাবে। এবং আপনাকে তখন এরকম আপনার ভাষাটা বোঝার জন্য, যেমনটা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি একটু বলি, মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল এ নেওয়া হলো, তো মুস্তাফিজুর রহমান কিন্তু স্বাভাবিকত ইংলিশ ভালো পারেন না, মানে আমি আন্ডার এস্টিমেট করতেছি না, বাট মানে রিয়েলিটিটা বলতে। তো তখন তাকে প্রথমবার হায়দ্রাবাদে সম্ভবত খেলে, তখন তাকে ইংলিশ শেখানোর জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়। বিশেষ করে লাস্ট অফ অল অর্নারকে বলে, তখন দেখে অর্নার পরে তার কাছ থেকে উল্টো বাংলারও শিখে যায়, তখন দেখে যে অসম্ভব। তখন তার একজন আবার বাঙালি বা বাংলা পারে এমন একজনকে দোভাষী হিসেবে নিয়োগ দেয়। কেন? কারণ মুস্তাফিজের দক্ষতা আছে, সে ভালো বল করতে পারে। তাই লাইক ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমরা বলি, তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনার ভালো স্কিল ডেভেলপমেন্ট হয়, ভালো স্কিল থাকে, যে স্কিলটা ভ্যালুয়েবল স্কিল, যেহেতু অটোক্যাড একটা ভ্যালুয়েবল, আর ইঞ্জিনিয়ার ভাষা যেহেতু ড্রয়িং, সুতরাং ড্রয়িং অবশ্যই ভ্যালুয়েবল। তো এরকম জায়গায় যদি আপনার স্কিল ডেভেলপমেন্ট থাকে, তাহলে আপনি এই স্কিল দিয়ে আপনি আপনার জায়গায় করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আসি কেরিয়ার অপরচুনিটি। এটা একটা গুড অপরচুনিটি আছে, কেরিয়ার অপরচুনিটি। আমাদের, আপনি যদি ডিজাইন এবং ড্রয়িং পারেন, এটাতে আপনি খুব ভালো একটা কেরিয়ার আছে। অ্যাজ লাইক এটাতে যদি একটু এক্সপিরিয়েন্স হয়ে যায় আপনার, তাহলে আপনি খুব ভালো স্যালারিও ডিমান্ড করতে পারবেন, যেটা আমরা সামনে কথা বলি, যে বেটার স্যালারি, যে আপনার স্যালারি রেঞ্জটা ভালো হয়, সহজ কথা। এরপর ফ্রিল্যান্স ওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। ফ্রিল্যান্স ওয়ার্ক এবং ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, দেখেন আপনি চাইলে ফ্রিল্যান্স ওয়ার্ক করতে পারেন। যেমনটা এটা হতে পারে দেশে এবং দেশের বাইরে। আমি যদি দেশের বলি, ধরেন আপনি একটা ফ্যাক্টরি, এবিসি ফ্যাক্টরি নামক একটা ফ্যাক্টরিতে চাকরি করেন। আপনি এসএলডি পারেন, ইএলডি পারেন, এলপিএস পারেন, বা ডিজাইন পারেন। তাহলে আপনি কিন্তু নতুন একটা ফ্যাক্টরির, বা আপনার ফ্যাক্টরি যদি প্লান্টে ধরেন নতুন একটা প্লান্ট হচ্ছে, তো সেই সময় কি করে, আমাদের দেশে ম্যাক্সিমাম থার্ড পার্টি দিয়ে করানো হয়। এখন যদি এটা প্রবণতা অনেক কমে আসছে,
তো তখন যদি আপনি পারেন যে বলে বসকে যদি বলেন যে আমি এটা পারি, তো আপনি ডিজাইন করে দিতে পারলে তখন আপনার কেরিয়ার অপরচুনিটি যেটা বলছিলাম এর আগের পয়েন্টে, এটা কিন্তু তখন কি আপনার প্রমোশন সহজে বাড়বে, আপনি বসের নিকটবর্তী হতে পারবেন, সুতরাং আপনার কিন্তু ইনক্রিমেন্ট এবং প্রমোশন দুইটাই কিন্তু বাড়তে থাকবে দ্রুতই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে ফ্রিল্যান্স ওয়ার্ক। তো ধরেন আপনি এটা পারেন, এখন আপনি অন্য একটা ফ্যাক্টরির বা অন্য একটা প্রতিষ্ঠানে এরকম হচ্ছে, তখন যদি আপনি এই কাজটা কিন্তু আপনার ডিউটির পাশাপাশি, যেমন আপনি আজকে রাতে যখন সেমিনারে যুক্ত হয়েছেন, হয়তো দেখা যাচ্ছে আপনার ডিউটি ছিল 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত, এরপর আপনি কাজ করতেছেন, অথবা আপনার সকাল শিফটে ডিউটি ছিল, আপনি এখন ফ্রি আছেন সন্ধ্যার পর থেকে। তো আপনি এই সময় কিন্তু এরকম ডিজাইন করে অন্য কোম্পানির কাজগুলো করতে পারেন বা অন্যান্য প্রজেক্ট। এছাড়াও আমাদের দেশে কি অনেক কনসালটেশন ফার্ম আছে যারা ডিজাইন ড্রয়িং নিয়ে কাজ করে। তো আপনি তাদের সাথেও কিন্তু অ্যাড হয়ে তাদের অনলাইন টিমে আপনি কিন্তু কাজ করতে পারেন, যেখান থেকে আপনি একটা এক্সট্রা ইনকাম আছে। এছাড়াও দেশের বাইরেরও ফ্রিল্যান্সিং এর সুবিধা আছে, আপনি আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, এগুলোতেও এটার একটা অপরচুনিটি আছে। আচ্ছা, এরপরে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। আপনি ধরেন এখন চাকরি করতেছেন, সবাই চাই স্বাধীনতা। তো আপনি এর পরবর্তীতে চাইলে কিন্তু আপনি যদি ডিজাইন এবং ড্রয়িং ভালো করতে পারেন, ভালো পারেন, এর রুলস গুলো জানেন, নিয়ম নীতিগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সবগুলো ভালোভাবে জানেন, তাহলে কি হবে, আপনি একটা সার্টেন টাইম পরে যে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, আপনি একটা প্রফেশন হিসেবে এটা নিতে পারেন, দ্যাটস মিন বিজনেস। আপনি একটা কনসালটেশন ফার্ম করতে পারেন, সেখানে আপনি এবার বিভিন্ন ফ্যাক্টরিকে এই সার্ভিসগুলো দিতে পারেন, এবং আপনি সেখানে কিন্তু আরো লোক নিয়োগ দিতে পারেন, দ্যাটস মিন আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন হয়ে যেতে পারে এটা। তো এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন আসি ফ্যাক্টরিতে আমাদের যেই মানে এসএলডিএলডির কাজটা কি। তো আমরা এগুলো বললাম যে আমাদের কি অপরচুনিটি আছে, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে আপনার কাজ কি থাকে, অনেক টাইপের কাজ থাকে, তার ভিতরে আমরা কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করছি। যেমন মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। দ্যাটস মিন আপনাকে মেশিনগুলো এবং যে ইকুইপমেন্ট থাকে সেগুলো ইনস্টল করতে হয়, মেইনটেনেন্স করতে হয়, একটা বড় কাজ। রেগুলার চেক, যে আমার সবগুলো ইনস্ট্রুমেন্টে যেটা যেই রেটিং এ থাকার কথা, আমার পিএফআই প্লান্টে যে কেভিআর থাকার কথা সেটা ঠিক আছে কিনা, আমার হচ্ছে মানে লোড কত এখন, এখন হচ্ছে কারেন্ট কেমন যাচ্ছে, আমার এটা মানে এরকম রেটিং গুলো যে ঠিকঠাক করা, মানে চেক করা, রেগুলার চেক করতে হয়। এরপর এছাড়াও আমাদের রেগুলার মেশিনগুলোর কিছু মেশিনের আছে রেগুলার চেক করতে হয়, ট্রান্সফর্মার অয়েল টেস্ট করতে হয়, কিছু মাসিক টেস্ট থাকে, কিছু বাৎসরিক থাকে, কিছু 6 মাস, কিছু 3 মাস পর পর থাকে। ওকে, তো সেইগুলো আপনাকে চেক করা। যেমন থার্মোগ্রাফিক স্ক্যান, যে আপনি টেম্পারেচারটাকে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, অ্যাম্বাইন্ট টেম্পারেচার বলি আমরা, যে আমাদের যে টেম্পারেচার থাকার কথা, বা এটা কোন লেভেলের আছে, এটা এতে আছে, বিতে আছে, না সিডি না জিতে আছে, এগুলো আমরা দেখি যে আসলে আমাদের টেম্পারেচার ঠিকঠাক যা আছে সেটা আছে কিনা। অধিক হিট হয়ে গেলে তাহলে সেক্ষেত্রে আবার সেটাকে মানে মেনটেন্স করতে হয়। এরপর মিটারিং স্যার প্যানেল সাউন্ড অ্যাকুরেসি। কমে গেছে। আচ্ছা, বাকি সবার জন্য কি একই নাকি একজনের জন্য একটু হ্যাঁ, কাইন্ডলি ঠিক জানান। আছে। আচ্ছা, না না, সাউন্ড ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, একজন ভাই বলছেন বেসিক পার্টটাকে স্কিপ করার জন্য। আমরা এখানে অনেকেই আছেন বেসিক লেভেলের, এর জন্য আমরা বেসিক থেকে আর কি শুরু করছি। আমরা এরপর অ্যাডভান্স গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের বোথ টাইপেরই আছে, এই জন্য আমরা একটু বেসিক বিষয়গুলো নিয়ে বলতেছি একই সাথে। থ্যাংক ইউ আপনার মন্তব্যের জন্য। আচ্ছা, এরপরে আছেন মিটারিং প্যানেল অ্যাকুরেসি টেস্ট, এটা এরপরে হচ্ছে আর্ট রেজিস্ট্যান্স টেস্ট, এগুলো লাগে। এছাড়া হচ্ছে এগুলো আবার অডিট বেসে কাজে লাগে। এলপিএস, এসএলডি, সাবস্টেশন লেআউট ডায়াগ্রাম এন্ড ডিজাইন, এটা দরকার থাকে। ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট রেডি ফর অডিট পারপাস। অডিট পারপাস যখন আসে, আমরা জানি আরএমজি সেক্টর বিশেষ করে অডিটটা বেশি হয়, তো সেইখানে আমাদের যে ডকুমেন্টগুলো বা যে রিপোর্টগুলো রেডি করতে হয়, তার ভিতরেও এসএলডি, এলপিএস, সাবস্টেশনের লেআউট ডিজাইন এগুলো দরকার হয়। আচ্ছা, আমরা এরপরে স্লাইডে যাই। এরপরে হচ্ছে আমাদের যেই অডিটের কথা যেহেতু আসলো, তো অডিটে যে ডকুমেন্টস গুলো লাগে তার ভিতরে অন্যতম হচ্ছে সাবস্টেশন ডিজাইন লেআউট। দ্যাটস মিন যেটাকে আমরা সংক্ষেপে মানে এই সাবস্টেশনটাই আমরা কি করি, একটা লাইনের মাধ্যমে থাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এসএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম ইএলডি, লাইটনিং প্রোটেকশন সিস্টেম যেটা এলপিএস বলা হয়, ফায়ার ডিটেকশন সিস্টেম, এবং এর হচ্ছে কেবল ট্রে, তারপর হচ্ছে ইনলেট লেআউট প্ল্যান, এগুলো বেসিক্যালি দরকার। এবং মেইনটেন্স রেকর্ড লাগে, লোড ক্যালকুলেশন, থার্মোগ্রাফিক স্ক্যান, আর্থ রিপোর্ট, টেস্ট টেস্ট রিপোর্ট, ইনসুলেশন টেস্ট ট্রান্সফরমার অয়েল টেস্ট রিপোর্ট, তারপর হচ্ছে মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন প্ল্যান লেআউট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং ইনস্টলেশন ডকুমেন্ট, মানে এক কথা এইগুলো দরকার। তার ভিতরে যেগুলো আমাকে ক্যাডে ডিজাইন করতে হয় সেটা হচ্ছে সাবস্টেশন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তারপর হচ্ছে ইএলডি, এলপিএস, আর হচ্ছে ফায়ারের, এইগুলো বেসিক্যালি আমাকে ক্যাডে ডিজাইন করতে হয়। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে বেসিক কথা। এখন আমরা ক্যাডে আমরা ক্যাড ওপেন করি, সেখান থেকে আমরা দেখি।
আচ্ছা, যেহেতু আমরা একেবারে ফার্স্ট করতেছি অনেকের জন্য বেসিক, সেজন্য আমরা একটু বেসিক নিয়ে তারপরে অ্যাডভান্সে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অটোক্যাড স্ক্রিনটা। আমরা অটোক্যাড সফটওয়্যারটা বেসিক্যালি বলছিলাম যে আর্কিটেকচারাল, সিভিল এবং হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পার্ট আছে। তো এটা হচ্ছে একটা জেনারেল আর্কিটেক্ট মানে অটোক্যাড, এখানে আমরা ডিজাইন করতে পারবো। এটা চাইলে আপনারা অটোক্যাড ইলেকট্রিক্যালও আছে। তো বেসিক্যালি অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের পার্থক্যটা আসলে কোন জায়গায়, এটা একটু যদি দেখেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে অটোক্যাডে যেই কমান্ডগুলো, যেই ফিচারগুলো আছে ম্যাক্সিমাম অটোক্যাড ইলেকট্রিক্যাল আছে। তবে অটোক্যাড ইলেকট্রিক্যালে যে ফিচারগুলো এক্সট্রা পাবেন ইলেকট্রিক্যাল, যেমন এখানে দেখেন হোম, এরপর প্রজেক্ট, সিমেট্রিক, তারপর হচ্ছে প্যানেল, এইগুলোতে যেটা তো যাচ্ছে আমরা দেখেন এইখানে আমরা যখনই প্রজেক্টে যাচ্ছি বা হচ্ছে সিমেট্রিকে, তখন দেখেন এখানে কিছু ওয়্যার, সোর্স অ্যারো, মানে হচ্ছে তারপর ওয়্যার নাম্বার, এডিট ওয়্যার, ট্রিম ওয়্যার, এরকম ওয়্যারের কিছু অপশন আসতেছে। এছাড়াও যে জিনিসটা আমরা দেখতেছি, এছাড়াও এখানে আমাদের আহ, আমরা যদি প্যানেলে যাই তাহলে এখানে বিভিন্ন বাসবারের যে অপশনগুলো আছে, ইলেকট্রিক্যাল যেইগুলো লাগে স্যাম্পল হলো কিছু বাই ডিফল্ট ভাবে আমরা এখান থেকে পাবো, এটা হলো সুবিধা আছে। এরপরে এখানে হচ্ছে আপনার প্যানেলের আছে। তো এই টাইপের ইলেকট্রোমেডিক্যাল আপনার এখানে বিভিন্ন, এরপর আপনি যদি এখান থেকে যান আইকনে যান, প্রজেক্ট থেকে বা সিমেট্রিক থেকে যে আইকন মেনুতে গেলে, তখন আপনি এখান থেকে বাই ডিফল্ট ভাবে আপনি বিভিন্ন স্যাম্পলগুলো নিয়ে আসতে পারবেন, যেখান থেকে আপনি চাইলে তখন স্যাম্পল নিয়ে আসতে পারবেন। এবং এইটাতে এর পাশে বাম পাশে যেটা থাকে এটাকে বলে প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজারে আপনি বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করে দেন এইখান থেকে আপনি কি করতে পারবেন, ড্র করতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনে কোন একজন ভাই মনে হয় একটু দাগাচ্ছেন। আচ্ছা, এটা হলো আপনার এখানে সুবিধা। এছাড়াও স্যাম্পল গুলো দেখেন এখানে এনএফপিএ বেসের কিছু স্যাম্পল আছে, যেমন আমি পুশ বাটন নিলে এখান থেকে নিতে পারবো, পাইলট যদি লাইট নেই বা ল্যাম্প সেখান থেকে নিতে পারবো। এখানে হচ্ছে আমার মোটর কন্ট্রোলের জন্য নিতে চাইলে এখানে রিলে, এগুলো আমার কি আছে, কারণ আমি একটা মোটর নিব, এখানে আমি ক্লিক করতেছি, তাহলে আমার এখানে মোটরের স্যাম্পলটা চলে আসবে, যেখানে বিভিন্ন মোটর স্যাম্পল আছে। আমি থ্রি ফেজ মোটরটা যদি নেই, তাহলে আমি এখানে এই যে থ্রি ফেজ মোটরটা নিতে পারবো। এই যে দেখেন এখন আমি এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 এগুলো দিয়ে দেন আমি ওকে করলে তখন আমার এক্স্যাক্টলি এটা কাজ করবে। তো এইখানে এটা হলো মানে অটোক্যাডের এই ইলেকট্রিক্যালে এই ফিচার গুলো আছে। বাট আমরা যদি অটোক্যাড জেনারেল যেটা আছে আমরা এটাতে যাই, এটাতে দেখবেন হোম, ইনসার্ট, পেনোমেটিক ভিউ, এগুলোতে গেলে আপনি হচ্ছে 3D ভিউ করতে পারবেন বা এই টাইপ গুলো আছে। দ্যাটস মিন এটাতে ইলেকট্রিক্যালের ওই ফিচার গুলো এক্সট্রা নাই। এটা হলো পার্থক্য বেসিক্যালি। এবং এটার ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারটা এখানে দরকার হচ্ছে না, আপনি ডিরেক্ট এখানে ডিজাইন করতে পারতেছেন। আচ্ছা, এটা হলো বেসিক দুইটা সফটওয়্যার ইন্ট্রো, পার্থক্য দিলাম সামান্য। আচ্ছা, এরপরে আসেন আমরা একেবারে মাউস থেকে দেখি যে অটোক্যাডে যে মাউসটা ইউজ করি আমরা, এই মাউসের এই যে মাঝের যেটা হুইল বা চাকা বলি, এটার কাজ করে হচ্ছে প্যান এন্ড জুম। মানে আপনি কিভাবে প্যান এবং জুমের কাজ করবেন। জুমটা আমরা সবাই জানি যে জুম ইন জুম আউট। আমি যদি এই হুইলটাকে সামনের দিকে ঘোরাই, অর্থাৎ সামনের দিকে ঘোরাই, তাহলে এভাবে জুম হবে, পিছন দিকে দিলে জুম আউট হবে। এটা আরেকটা হচ্ছে প্যান। ধরেন আমার একটা স্ক্রিনে এরকম অনেক ডিজাইন করা আছে, তো এই ডিজাইনটা যদি আমি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে বড় করে দেখবো, কিন্তু এই যে বারবার ছোট করে এভাবে না দেখে আমি এভাবে ধরেন সরাই দেখতে চাই, তখন আমি কি করব, আমার এই যে হুইলটা আছে এটা চাপ দিয়ে ধরবো একটা, জাস্ট আমি দেখেন হুইলটা চাপ দিয়ে ধরলে আমার এই কার্সরের জায়গায় একটা হাত আসতেছে, এই যে হাত, তখন আমি এভাবে টেনে টেনে এটা আপনি চাপ দিয়ে ধরে যতক্ষণ ছেড়ে দিবেন তখন আবার স্বাভাবিক অবস্থায় আসবে, যে আমি এভাবে সরাই সরাই দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিন এখানে কি ড্রয়িং আছে এক্স্যাক্টলি। তো আপনি আমি চাইলে এভাবে কিন্তু দেখতে পারবো যে আমার এখানে আসলে কি ড্রয়িং করা আছে, আমার কতগুলো কি আছে এগুলো। তো এটা হচ্ছে আমার প্যানের কাজ আর জুমের কাজ, অর্থাৎ হুইলকে কি কাজে ইউজ করি। এছাড়াও হচ্ছে আমি যদি রাইট বাটন, এই মাউসের ডান পাশের বাটনটা যদি ক্লিক করেন তাহলে শর্টকাট মেনু পাবেন। এই যে শর্টকাট মেনুতে দেখেন এখানেও প্যান জুম দুইটাই আছে। তো আপনি চাইলে এখান থেকেও প্যানের কাজ করতে পারবেন। এখন আর আপনাকে এই হুইলটা চেপে ধরা লাগবে না, এখন জাস্ট আপনি লেফট বাটন চাপ দিবেন, তাহলে এই হাতটা মুট কেটে ধরবে, তখন আপনি কি করতে পারবেন, হ্যাঁ, এই যে মুষ্টিবদ্ধ করার পরে আপনি চাইলে আপনি যে ডিজাইন আছে সরাসরি সেই ডিজাইনকে দেখতে পারবেন। ঠিক আছে, ধরেন এই যে এটা একটা ট্রান্সফরমারের কয়েল লাগানো, এটা হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার যেটা বলে, এরকম আপনি ডিজাইনগুলো কিন্তু এ করে করে বড় বড় অবস্থায় থাকলে আপনি এভাবে সরাসরি দেখতে পারবেন। আচ্ছা, দেন রাইট বাটন ক্লিক করে আপনি এক্সিট দিলে এক্সিট হয়ে যাবে। তো এই শর্টকাটে আরো বেশ কিছু অপশন আছে, আমরা যেহেতু আরো সামনে আগাবো, এখান থেকে চাইলে আপনি জুম করতে পারবেন।
আরো কিছু অপশন আছে। আচ্ছা, এরপর আসেন লেফট বাটন। আমরা সব থেকে বেশি ইউজ করি এই লেফট বাটনের কাজটা করে। এটা করে কি, সিলেক্ট অবজেক্ট অ্যান্ড স্পেসিফাই লোকেশন। কোন একটি অবজেক্টকে কি করে সিলেক্ট করার জন্য এবং কোন এক স্পেসিফিক লোকেশনকে সিলেক্ট করার জন্য আমরা এই বাটনটা ইউজ করি, লেফট বাটন। তো এটা হচ্ছে বেসিক। এখন আমরা দেখব এখানে কিছু ড্রয়িং করে। যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে আমরা একটা লাইন আঁকাবো, ফার্স্ট অফ অল যে আমরা একটা লাইন কিভাবে আঁকাবো সেখান থেকে দেখা শুরু করি। তো লাইনের জন্য এই যে উপরে দেখেন এখানে রিবন, এটাকে বলে রিবন। এই যে লাইন থেকে শুরু করে যে পলিলাইন, সার্কেল, আর্ক থেকে শুরু করে এই যে লাইনটা দেখতেছেন বেস পর্যন্ত, এই যে এখানে কালার এ হয়ে আছে, বোল্ট আছে, এটাকে আমরা বলি রিবন। আর এর উপরে একদম উপরে যেটা আছে, আপনাদেরকে যদি দেখাই এখান থেকে, এটা ক্লোজ করি, এই যে এখানে যেই অটোক্যাডের এ চিহ্ন আছে, তারপরে ফাইল, এখানে সেভ, প্রিন্ট, এই অপশন আছে, এটাকে আমরা কুইক অ্যাক্সেস বা টুল বলি। আর এটা হচ্ছে টাস্ক বার থাকে। এই হলো বিষয়। এখন আমরা এছাড়াও মেনু বার আছে। আচ্ছা, এখন আমরা যদি এইখানে একটা লাইন আঁকাইতে চাই, তাহলে আমরা এই যে লাইনে ক্লিক করার পরে আচ্ছা, এর আগে 1 মিনিট একটা দেখে যে আমার অটোক্যাডে যখন আমি কাজ করব তখন বেসিক্যালি দুইটা অপশন থাকে। একটা হচ্ছে নর্মাল কন্ডিশন আর একটা হচ্ছে কমান্ড কন্ডিশন। নর্মাল মানে স্বাভাবিক অবস্থা আছে, আমি ওপেন করলাম, দ্যাটস মিন স্বাভাবিক আছে। এখন আমি যখন কোনো কিছু আঁকতে বলবো অটোক্যাডে, তখন আমরা সেটাকে বলি কমান্ড দেয়, দ্যাটস মিন নির্দেশ করা। যখন তাকে একটা কমান্ড দেই বা নির্দেশ করি, তখন সে কি করে এইখানে কোনো কিছু আঁকায়। তো সেই সময় আমি যে মানে আমার এটা কন্ডিশনে আছে, মানে কমান্ড দিছি নাকি কমান্ড ছাড়া আছে, এটা বোঝার জন্য দেখেন নর্মাল কন্ডিশন, দ্যাটস মিন স্বাভাবিক অবস্থায় আমার কার্সারটা থাকবে এরকম, যে যে চার কোনো একটা বক্সের মতো চারদিকে চারটা লাইন গিয়েছে। সহজ কথা, যেমনটা আমার কার্সার এখন দেখতেছেন, যেটা নাড়াচাড়া করতেছে এটা হচ্ছে কার্সার। তো এটা হচ্ছে আপনি নর্মাল অবস্থায় দেখবেন। বাট যখন আপনি কমান্ড কন্ডিশন বা কোনো একটা নির্দেশ দিবেন, যে ওকে একটা লাইন হোক, একটা অবজেক্ট আঁকতে বলবেন বা কিছু আঁকতে বলবেন, কোনো নির্দেশ দিবেন, তখন সে এই দুইটা ধরনের যে কোনো একটা হতে পারে। কখনো হয়তো এরকম প্লাসের আকারে হতে হবে, কখনো বা এরকম বক্স আকারে হতে পারে। দুইটার যে কোনো একটা সে হতে পারে। তো আমরা এখন দেখি লাইন আঁকায় আমরা কিছু ড্র করি। তো আমরা ফার্স্ট অফ অল লাইনের জন্য এখানে লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা বলেছিলাম বাম পাশের যে বাটনটা, এটার কাজ হচ্ছে কি লোকেশনকে স্পেসিফাই করা এবং অবজেক্টকে সিলেক্ট করা। তো আমরা লোকেশনকে স্পেসিফাই করতেছি, কোথা থেকে শুরু করব। দেখেন এটা আমি চাইলে এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, যে কোনো জায়গা থেকে। তো ফার্স্ট অফ অল আমি এই যে পিক করলাম, মানে একটা ক্লিক করলাম। এখন আমি এইদিকে নিব লাইনটা, এইদিকে নিব নাকি এইদিকে নিব, যেদিকে আমার ইচ্ছা মতো নিতে পারি। তো আমি ধরেন এই ডান দিকে নিচ্ছি। এখানে নেওয়ার পরে আমি একটা আবার কি ক্লিক করব বা পিক করব, তাহলে আমার একটা লাইন হলো। এখন আমি চাইলে এই লাইনটাকে আবার আরো কন্টিনিউ করতে পারি। আপনি যদি মনে করেন যে এখান থেকে এইদিকে নেবেন, এরপরে এইদিকে নেবেন, এরপরে আবার এইদিকে নেবেন, এইদিকে নেবেন, তো আপনি যেদিকে মনে চায় সেভাবে আপনি এভাবে কি ক্লিক করবেন, দেন লাইনটা চলতে থাকবে। তো আমরা ধরেন এখানে নিলাম, এরপরে আমরা এখানে দিলাম, দিয়ে আমরা এইদিকে বোঝাচ্ছি। দেন সবার শেষ যখন হয়ে যাবে, আমি আর যদি লাইনটাকে কন্টিনিউ না করতে চাই, তখন আমরা কিবোর্ডে যে কি দিব, একটা ইন্টার প্রেস করবো। এই যে আমরা কিবোর্ডে একটা ইন্টার প্রেস করলাম, তাহলে দেখেন একটা হয়ে গেল। দ্যাটস মিন এটা একটা অনেকটা রেজিস্টারের প্রতীকের মতো হয়েছে। আমরা যে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর প্রতীক আঁকাই, ঠিক তার মতো হয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল লাইন। এখন এই লাইনটা আমরা আরো একভাবে করতে পারি। যদি মনে করেন আপনার ইন্টারভিউতে দেখলেন, বা আপনাকে যেই সব মানে আপনি সামা কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, এই যে রিবনটা নাই, তাহলে আপনি তখন কি কাজ করবেন। সেজন্য আমরা এমনভাবে শেখাই যাতে আমাদের রিবন থাকুক বা ভার্সন চেঞ্জ করে দিক, যে কোনো ইসে আমরা এটাকে কাজে লাগাইতে পারি। তো আমরা এই জন্য কি করব, লাইনের জন্য এল ইন্টার, তাহলে এল ইন্টার দিলে লাইন হবে। এই যে এল ইন্টার দিলাম, দেওয়ার পরে আগের মতো পুরো সেম, যে আমি এখান থেকে স্টার্ট পয়েন্ট কতটুকু নিব সেটা আমি যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমি সিলেক্ট করে ডান, ইন্টার। এটা হলো একটা ইস্যু। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে আমি ড্র অ্যাকুরেটলি বা ড্র মানে স্কেল, যে কোনো স্কেলে ড্র করতে পারি। এখন আমি এই লাইনটা দেখেন, আবারও এই লিনটা দিয়ে একটা লাইন কমান নিলাম। এখন আমি এটা বলতেছি ও আমাকে 10 ফিট হতে হবে, তাহলে আমি 10 লিখে, কিবোর্ডে 10 লিখে আমি আহ, আপনাকে বুঝাই দিচ্ছি যে এটা 10 ফিট হবে, বা 10 ইঞ্চি, আপনি যেভাবে বুঝাইতে চান ওকে সেভাবে বুঝাই দিতে পারবেন। দেওয়ার পরে এন্টার, ও দেখবেন ততটুকু নিবে।
নেয়ার পরে এই যে এ কিন্তু একটু বেশি নেবে না। দেন আপনি এখন ইন্টার দেন। তাহলে আপনারা চাইলে ম্যানুয়ালি লাইন এখান থেকে নিয়ে এই যে এইভাবে টেনে দিতে পারেন যে কতটুকু নেবেন, সেটাও করা যেতে পারে। আমি চাইলে এখান থেকে টেনেও আমি কমান্ড দিয়ে বলে দিতে পারি। ধরেন আমি এটা দিলাম এইখানে, দেওয়ার পরে এখন আমি বলতেছি এটা 12 ফিট হতে হবে, বা 12 ইঞ্চি যদি দিই তাহলে 12 ইঞ্চি। আমি ফিট নিলে ফিটের চিহ্ন দিতে হবে অবশ্যই, 12। 12 ফিট দিয়ে এখন এন্টার। তাহলে সে নিচে দেন, এবার আবার ইন্টার দিলে লাইনটা শেষ হবে। তাহলে এটা হচ্ছে লাইনের ক্ষেত্রে। এবং আমরা যে বলছিলাম ড্র অ্যাকুরেটলি, সেটা অ্যাকুরেটলি আপনি কি করতে পারবেন, ড্র করে যাই। এখন চাইলে এটা কি করা যায়, আমি মেপে দেখতে পারি যে আমি যা দিছিলাম তা ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন 12 ফিট, এই যে ফিটে একটা দাগ থাকে ফিট। তাহলে আমাদের ড্র অ্যাকুরেটলি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা লাইনের কাজ দেখলাম। এখন দেখবো আমরা কি পলিলাইন। পলিলাইনটা হচ্ছে আমি এখান থেকে নিতে পারি পলিলাইন। তো আমি এখান থেকে নিলাম একটা লাইন জাস্ট আমার ইচ্ছা মতো, মান না, আমি এমনি ধরেন কোনো কিছু একটা আঁকাচ্ছি ধরেন। দেন আমি এখানে শেষ করে দিলাম, দেন ইন্টার দিব। তাহলে আমার এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, স্পেস দিলেও তো শেষ হয়ে যাবে নাকি? বুঝি নাই। স্পেস বাটনে ক্লিক করলে তো ওই লাইনটা ছেড়ে দেবে, এবং যদি স্পেস, আবার, জি জি। আচ্ছা আপনি যেটা বলছেন যে স্পেস বাটন, তাই তো, ঠিক আছে আমি এখানে দিলাম। হ্যাঁ, এটা দিলেও ছেড়ে দিবে, সমস্যা নেই। অটোক্যাডে একটা কাজ একাধিক ভাবে করা যায়, এটা হচ্ছে সুবিধা একটা। আপনি একটা কাজ লাইন দিয়ে করতে পারেন, আমি চাইলে সেটা পলি লাইন দিয়ে করতে পারি, আরেকজন এটা অন্য আরেকটা ভাবে করতে পারে, এটা ভিন্নভাবে করা যায়, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে লাইন। লাইনের পরে আমরা পলিলাইন নিয়ে কথা বলছিলাম, এটা পলিলাইন। এখন লাইন এবং পলিলাইনের ভিতরে আসলে পার্থক্য কি? দুইটা দেখতেই তো সেম টাইপেরই হচ্ছে। তো আমি পলিলাইনের, আমি এটা কিবোর্ড থেকে যদি নেই তাহলে PL লিখে ইন্টার দিব। তাহলে PL লিখে ইন্টার দিলাম, ধরেন এই যে একটা লাইনের আমি জাস্ট দিচ্ছি পলিলাইন। এখন লাইন এবং পলিলাইনের পার্থক্য কি? লাইন বলতে আমরা, আপনি যতবার এই যে এখান থেকে যখন লাইনটা নিছিলেন, এই যে ধরেন একটা নিলাম, যতবার আপনি এই যে একটা করে ক্লিক করছিলেন ততবার সে একটা ইন্ডিভিজুয়াল লাইনে পরিণত হয়। বাট পলিলাইনটা আপনি স্টার্ট থেকে ইন পর্যন্ত পুরোটা একটা লাইনে পরিণত হয়। কিভাবে? যখন আমি সিলেক্ট করব তখন দেখা যাবে। তো ধরেন আমি এই লাইনটা এখন সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার জন্য আমরা কি করব, আমাদের এই কার্সারটা জাস্ট এটার উপরে নিয়ে আসবো, দেখবেন স্বাভাবিকের তুলনায় দেখতে হালকা একটু বোল্ড হবে। এই যে তার মানে এখন আমি কি করতে পারবো, এর উপরে একটা ক্লিক করলে সে সিলেক্ট হচ্ছে। এই যে সিলেক্ট হলো একটা অংশ, দেখেন আমি এইখানে ক্লিক করতেছি আরেকটা অংশ। তো এটা কিন্তু পুরোটা আমি একসাথে আঁকাইছি, বাট মানে তিনটা পিক করছিলাম। তাহলে এখন আমি যদি পলিলাইনটার উপরে যাই, দেখেন এটার উপরে যখন আমি সিলেক্ট করতেছি পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে দ্যাটস মিন লাইন এবং পলিলাইনের পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে কি? এটা একটু রিপিট করা যায় স্যার, হ্যাঁ ঠিক পলিলাইনটা? আছে এটা তো। আচ্ছা, যেহেতু একজন ভাই বলছেন তাহলে আমি তার জন্য আরেকবার রিপিট করতেছি। লাইনটা হচ্ছে আপনি যতবার স্পেসিফিক ভাবে মানে একটা করে পিক করবেন বা ক্লিক করবেন, ধরেন আমি এই যে ফার্স্ট ক্লিক করলাম লাইনটা এখানে একটা ক্লিক, এরপরে আরো একবার ক্লিক করলাম ধরেন এখানে, এরপরে আরো একবার ক্লিক করলাম এখানে। তাহলে এই যে তিনবার ক্লিক করে ও তিনটা আলাদা লাইনে পরিণত হয়েছে। বাট আমি যদি পলি লাইন নেই, এই একইটাই দেখাচ্ছি নিচেরটা দেখেন পলি লাইন, একটা পিক, দুইটা পিক, তিনটা পিক, চারটা পিক, পাঁচটা পিক করলাম, ছয়টা পিক করলাম, তবুও এটা একটা লাইনে পরিণত হয়েছে। এটা যদি সিলেক্ট করি, এর উপরে কার্সারটা নিয়ে যান, দেখবেন হালকা একটু বোল্ড হয়ে যাবে, তখনই এটা ক্লিক করলে এটা কি সিলেক্ট হবে। তো একটা সিলেক্ট হলো, এই যে সিলেক্ট করলাম দেখেন দুইটা সিলেক্ট হলো। বাট আমি এইটার এই যে মাঝে নিয়ে যে একটা সিলেক্ট দিলাম, পুরোটা সিলেক্ট হলো। আচ্ছা, যদি আমি এর এইখানে সিলেক্ট করি তাও দেখেন পুরোটা সিলেক্ট হচ্ছে। তাহলে আমার পলিলাইনের ক্ষেত্রে কি হয়, এরকম মানে পুরোটা একটা লাইনে পরিণত হয়। তো এখন এইটা হচ্ছে লাইন এবং পলিলাইনের বেসিক পার্থক্য। আচ্ছা, এরপরে যদি আসি তাহলে আমরা এসপি লাইনটা যদি একটু দেখি, যে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে দেখেন এসপি লাইন আছে। তো আমি এখান থেকে এই যে ফার্স্ট পয়েন্ট, এরপরে আপনি সেকেন্ড একটা পয়েন্ট, থার্ড পয়েন্ট নিতে হবে। এইভাবে আপনি যে কয়টা পয়েন্ট নিবেন, এই যে ডান, শেষে ইন্টার দেন শেষ, অথবা স্পেস দেন, যেভাবে দেন সমস্যা নেই।
আচ্ছা, তাহলে এখন কথা হলো যে লাইন, পলিলাইন আর এসপি লাইন তিনটার ভিতরে পার্থক্য কি? তাহলে লাইন আর পলিলাইন তো ক্লিয়ার। এখন হচ্ছে তাহলে এসপি লাইনের সাথে পার্থক্য। এসপি লাইনটা হচ্ছে এরকম, মানে যে বাঁকানোটা যায় এটা যায়, বাট পলিলাইনটা এই বাঁকানোটা এরকম হয় না। পলিলাইনের বাঁকানোটা দেখেন এরকম। আমি যদি আরো একবার দেখাই আপনাদের, এই যে পলিলাইন এখান থেকে নিলেন, এই যে দেখেন আমি বাঁকানোর চেষ্টা করতেছি কিন্তু সে হচ্ছে কি এরকম, মানে ত্রিভুজের যেই নাই এরকম হচ্ছে। বাট আমি এসপি লাইন যখন নিচ্ছি এখান থেকে যে, তখন দেখেন এসপি লাইনটা এই যে এখানে একটা, এই যে আমি কিন্তু এরকম বাঁকাইতে পারতেছি আমার মতো ইচ্ছা মতো। এটা হলো সুবিধা। তাহলে এসপি লাইন এবং পলি লাইনের পার্থক্য আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা নেক্সটে যাব। এরপর আমরা দেখবো সার্কেল। সার্কেল দ্যাটস মিন বৃত্ত। তো বৃত্ত কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখবো। এবং এগুলো কেন আঁকাচ্ছি, এইগুলো দিয়ে আমরা আজকে বিভিন্ন স্যাম্বল তৈরি করব। অর্থাৎ আমরা মানে যে স্যাম্বল গুলো ইউজ করি এসএলডি তে, ইএলডি তে, এরকম কিছু স্যাম্বল আমরা বিল্ড করব। তো যেহেতু অনেকে আমাদের বিগিনার লেভেলের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার ভাইরা যুক্ত হন, তো তাদের জন্য একটু বেসিক থেকে আমরা কথা বলতেছি, ঠিক আছে? যদি যারা একটু সিনিয়র আছেন, আশা করি আপনার বিষয়টা সেভাবে দেখবেন। আচ্ছা, তাহলে আমরা সার্কেলের জন্য এখান থেকে নিতে পারি। তাহলে যে এখান থেকে একটা, এই যে পিক সেন্টার পয়েন্ট নিলাম, যে আমরা কোন পয়েন্টকে কেন্দ্র করে সার্কেলটা হবে, দেন ডেস্টিনেশন রেডিয়াস যে আমার এই পর্যন্ত হবে, দেন আমি একটা ক্লিক করে দিলাম, শেষ। এখানে আর ইন্টার দেওয়া লাগবে না। আমি আবারও দেখাচ্ছি, সার্কেল পয়েন্টে একটা ক্লিক, এখানে কোথায় বেস দিবেন বা সেন্টার পয়েন্ট বৃত্তের, সেটাতে ক্লিক করে আপনি কার্সরটা একটু হালকা করে মাউসটা নাড়ান, দেখেন এই জাস্ট। এখন আপনি কতটুকু দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন, ধরেন আমি 3 ফিট বলে দিতে পারি। হুম, দেখেন সে 3 ফিটের রেডিয়াস নিয়ে রাখছে। তো এটা হলো বৃত্ত। এই যে বৃত্ত, এখন আমরা এই বৃত্তটাকে চাইলে আমরা কমান্ড দিয়েও নিয়ে আসা যায়। আমরা এসপি লাইনগুলোকে কমান্ড দিয়ে নিয়ে আসতে পারি। আমরা যেগুলো বলতেছি সবগুলোরই কমান্ড স্পেসিফিক আছে। সামাও আমার ইন্টারভিউতে যদি আমার রিবনটা অফ থাকে তাহলে কি করব? তো দেখেন, আমরা এখন এইটা দিয়ে এখন কি করব, এই বৃত্ত আঁকানো শিখছি, এটা শিখছি, এখন আমরা একটা ট্রান্সফরমারের সিম্বল তৈরি করব। আচ্ছা, আমরা তার আগে যদি একটা ক্যাপাসিটরের সিম্বল আঁকাইতে চাই, দেখেন তো একদম ইজি না? যে আমরা এখান থেকে একটা লাইন নিব, এতটুকু নিলাম, যে উপরে একটা লাইন নিলাম আমরা, এখান থেকে নিচে আর একটা লাইন নিলাম আমরা, আবারও লাইন কমান্ড নিয়ে আমরা, দেন আমরা এই যে এখান থেকে এন্টার। তাহলে আমাদের একটা ক্যাপাসিটরের প্রতীক হলো। এখন আমরা একটা ট্রান্সফরমারের প্রতীক আঁকাবো। তো ট্রান্সফরমারের প্রতীক আঁকানোর জন্য আমার কি লাগবে, আমার এরকম একটা সার্কেল লাগবে ফার্স্ট অফ অল। তো আমার ধরেন এই সার্কেলটা আছে, আমি আরেকটা সার্কেল নিয়ে আঁকাবো। তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি কি করব, কপি করব। তো কপি করে আমি ধরেন এইখান থেকে নিচ্ছি, ধরে এই যে মিড পয়েন্টে দিলাম, দেন ইন্টার। এখন আমার লাইন দরকার, তাহলে আমি এখান থেকে লাইন দিলাম, যে এখান থেকে একটা মান দিলাম, এন্টার। এখন আমি চাইলে, আমি যদি সেম মানে নিতে চাই তাহলে এটাকে কি করব, কপি করব, কপি করে এটাকে জাস্ট নিচে বসাই দিব, দেন এন্টার। দেখেন এখন একটা ট্রান্সফরমারের সিম্বল হয়েছে। আমি যদি এটাকে, তাহলে এটা হলো আমার এটা ট্রান্সফরমারের সিম্বল। এখন আপনি এটাকে ডেল্টা আর স্টার প্রান্ত যদি বোঝাইতে চান তাহলে কি করবেন, সেক্ষেত্রেও আমরা কি করব, একটা লাইন কমান্ড নিব। তো ধরেন আমি এখান থেকে, এটা আপনার যেখান থেকে আপনি ডেল্টা এবং স্টারকে বোঝাই দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে ধরেন একটা ডেল্টা বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে এটা ডেল্টা। আমি এবার নিচের প্রান্তটাকে স্টার বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে এখান থেকে লাইন কমান্ড, এন্টার, আবারও লাইন কমান্ড, এন্টার। তাহলে আমার স্টার ডেল্টা প্রান্ত বোঝানো হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি কোনো একটা রেক্টেঙ্গুলার তৈরি করতে চাই তাও আমরা কি লাইন দিয়ে তৈরি করতে পারবো। যেমনটা এখান থেকে দেখেন একটা পিক করলাম, এখান থেকে একটা ধরলাম, এই যে, দেন এন্টার। তাহলে আমার একটা রেক্টেঙ্গুলার তৈরি হলো। আমরা এখানে এখন যদি ডিবি সিম্বল যদি দেখেন আপনারা, ডিবি সিম্বলটা ঠিক এমন থাকে, এর সাথে একটা কি এরকম, এটা হচ্ছে ডিবির ভিতরে পার্থক্য আছে, বিভিন্ন ডিবি যেমন আপনার এসডিবি আছে, এমডিবি আছে, এফডিবি আছে, এরকম ভাগ আছে। তো আমি, সরি এটা,
একটা লাইন এই কর্নার থেকে এই কর্নার, এটা একটা ডিবির স্যাম্পল। তো এরকম বিভিন্ন স্যাম্পল আমরা কিন্তু এভাবে আঁকাইতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা সার্কিট ব্রেকার তৈরি করব, এরপরে আমরা এসএলডি তৈরি করতে যাব, যে এসএলডি তে আমরা কিছু পার্ট দেখবো যে কিভাবে করব আজকের সেমিনারে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমার এটা হলো, আমরা এখন একটা কিভাবে সার্কিট ব্রেকার স্যাম্পল তৈরি করব। তো সার্কিট ব্রেকার স্যাম্পল তৈরি করার জন্য আমি একটা ফার্স্ট অফ অল সার্কেল নিচ্ছি এখানে, যে একটা ধরেন এই সাইজের সার্কিট মানে নিলাম, এটাকে একটা কপি করলাম, কপি করে আমি এই যে নিচে নিয়ে আসলাম। ডান। এখন আমি কি করবো, একটা আর্ক নিব। আর্ক মানে হচ্ছে এটা একটা বাঁকা লাইন, তবে এসপি লাইনের মতো, যেমন আমি যেদিকে খুশি নাড়াইতে পারি না, এটা তিনটা পয়েন্ট থাকে। তো আমি এই যে এখান থেকে আর্ক নিলাম, এখানে ফার্স্ট পয়েন্ট, আমি এই যে মিডে একটা পয়েন্ট ধরলাম, আর এই যে এখানে একটা, আমি এই এই সার্কেলের যে জায়গাটাতে নিতে চাই সেই জায়গাটাতে আমি দিব। আমি যদি এই সার্কেলের মিডে দিতে চান মিডে দিতে পারেন, তো আপনি যেই জায়গাটা দিতে চান তার আলোকে এটা দিতে পারবেন। আচ্ছা, আমি আবার আর্ক নিচ্ছি এখান থেকে, আর্ক, ডান। এটা হয়ে গেল একটা সার্কিট ব্রেকারের স্যাম্পল। এখন আমি এখানে লাইন দিয়ে দিই, এটাকে একটু ছোট করে, যেদিকে একটা লাইন ইন্টার, আবার ওইখান থেকে লাইন নেই। এই যে, এটা একটা সার্কিট ব্রেকার, এটা বিএনবিসি এর আলোকে সার্কিট ব্রেকারের স্যাম্পলটা ঠিক এমনই। বিএনবিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুলস, যেটা থেকে আমরা বাংলাদেশি ডিজাইনের ক্ষেত্রে এটা ফলো করা হয়। আচ্ছা, এরপর আমরা এখন দেখি, আচ্ছা আপনাদের একটু চ্যাটগুলো দেখে নেই। ফিট সেট করার ইউনিট ডাইমেনশন। ভাইয়া যাদের অটোক্যাড সফটওয়্যার নাই তারা কিভাবে ইনস্টল করবো আমরা? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমরা সেই বিষয়টা, আচ্ছা তাহলে একটু এই বিষয়গুলো অ্যান্সার দিয়ে তারপরে আমি আবারও আপনাদেরকে ডিজাইন, এটা এসএলডি, দ্যাটস মিন সিঙ্গেল সাবস্টেশনের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আমি তো এখান থেকে ওপেন করি, এই যে এরকম একটা এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা আহ, আলোচনা করব। এখানে কিছু যে স্যাম্পল গুলো দেখেন, এই যে ট্রান্সফরমার অলরেডি আমরা তৈরি করেছি, সার্কিট ব্রেকার যেটা ছিল আমাদের, এই যে এখানে সার্কিট ব্রেকারটাও আমরা তৈরি করেছি, এখানে এই টাইপ দিয়েছি, বাট ওইখানে আমরা বিএনবিসিটা ইউজ করছি, সমস্যা নেই। আমরা এই যে রেক্টেঙ্গুলার তৈরি করা শিখছি, আমরা এইভাবে এগুলো দিতে পারবো। তো এই বিষয়গুলো আমরা আরো একটু দেখবো। আচ্ছা, তার আগে যেহেতু একজন ভাই কোশ্চেন করছেন, তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আর একটু কথা বলে আসি, দেন তারপরে। আচ্ছা, 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 আমরা এই পর্যন্ত কথা বলেছি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে, আপনারা জানেন অটোক্যাড হচ্ছে একটা পেইড সফটওয়্যার, সহজ ভাষায় যদি বলে একটা পেয়েবল সফটওয়্যার। তবে স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন তাহলে তারা 1 বছরের জন্য ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করে। তো বেসিক্যালি আমরা যেটা ইউজ করি ক্র্যাক ভার্সন, যেটাতে আপনার এ লাগে না। তো আমরা এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড আপনাকে সফটওয়্যার প্রোভাইড করেন, যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করেন। এরপরেও যদি সফটওয়্যার প্রোভাইডের পরেও যদি ইনস্টল করতে না পারেন, সেক্ষেত্রেও অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা আপনাদেরকে সেই সাপোর্টটা দিয়ে থাকে, তাদের যে এক্সপার্ট টিম থেকে এটাকে আপনার ইনস্টল করে দেওয়া হয় পিসিতে, এনি ডেস্ক যে শেয়ার অপশন আছে সেখান থেকে। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি যে কোর্সটা, এই কোর্সে সাধারণত যে আউটলাইনটা আছে, এটা হচ্ছে আপনি বেসিক্যালি মডিফাই, কপি, মুভ, ইরেজ, শর্ট কমান্ডগুলো, মেনু বার, অন অফ, রিবন, তারপরে হচ্ছে বিভিন্ন স্যাম্পল তৈরি, জুম, ড্রাফট, ইউনিট সেটিং, গ্রাফ সেটিং, এক্সটেন্ড, ব্লক, এরপরে হ্যাশ, মিরর, জয়েন্ট, জয়েন্ট ব্রেক, স্যাম্পল, বিভিন্ন মেকিং, সো এরকম টেক্সট, মাল্টিপল টেক্সট, অ্যানোটেট, এরপরে হচ্ছে আপনার ক্রিয়েট ব্লক, ইনসার্ট ব্লক, তারপরে হচ্ছে লেয়ার, নিউ লেয়ার, ম্যাচ লেয়ার, কিভাবে পেজ সেট আপ, লিমিট সেট আপ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন স্যাম্পল, ডিবি স্যাম্পল থেকে শুরু করে আপনি এরকম বিভিন্ন স্যাম্পল নিজেরাই জেনারেট করতে পারবেন, সুইচ বোর্ডের স্যাম্পল, তারপরে আদারওয়াইজ যে স্যাম্পলগুলো আছে এগুলো ডিজাইন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি এরকম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করতে পারবেন, যেটা 11 KB বাই 440 হতে পারে, বা যে কোনো হতে পারে, বা আপনি যে কোনো একটা কেভিএ ট্রান্সফরমার নিয়ে সেটা আপনি ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে এরকম একটা যে কোনো সিভিল বা আর্কিটেকচারাল প্ল্যানকে আপনি কি অটোক্যাডের যে মানে ইলেকট্রিক্যাল প্ল্যানে কনভার্ট করা
এটা পারবেন। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন কন্ট্রোলিং সার্কিট আঁকানো, যে আমরা অনেক সময় কন্ট্রোলিং সার্কিট দেখি বিভিন্ন মেশিন কিনলে আমরা তার গায়ে যে সার্কিটটা দেওয়া থাকে সেই সার্কিটটাও অটোক্যাডে আঁকানো সম্ভব। এরপরে হচ্ছে আপনি মানে এই যে স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এগুলো ডিজাইন, তারপরে আপনি অটোক্যাডে টেমপ্লেট ডিজাইন করা। এরপরে হচ্ছে আপনার একটা ডিজাইন আছে, এই ডিজাইনকে অটোক্যাডে করছেন, এটা কিভাবে পিডিএফ করবেন, কিভাবে প্রিন্ট জন্য উপযোগী করবেন, তো সেটাকে কিভাবে করা যায় এটা থাকছে। এরপরে আপনার আইসোমেট্রিক 3D, যেটা আপনি একটা বিল্ডিং এলপিএস এর জন্য আমরা সাধারণত এই ধরনের বিল্ডিং ডিজাইন করে থাকি, তো এটা কিভাবে করতে পারবেন। আর হচ্ছে আপনার হচ্ছে 3D কিভাবে করবেন, দ্যাটস মিন এক কথা এসএলডি ইএলডি এলপিএস ডিজাইনের যে বিষয়গুলো আছে পুরোটা। এছাড়াও আপনি যদি এই মানে এই কোর্সটাতে আপনি এনরোল করলে আপনার যদি মনে হয় যে আপনি একটা বাসার ফ্লোর ডিজাইনও করবেন, তো সেটাও সম্ভব, যে আমি একটা আমার বাসা তৈরি করব, সেটার ফ্লোর ডিজাইনটা করা, মানে দ্যাটস মিন যেটা সিভিলেরই একটা কাজ, তো আপনি সেটাও করতে পারবেন। আপনারা কি অনলাইনে করাবেন না অফলাইনে কোর্সটা? আমাদের অনলাইন এবং অফলাইন দুইটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, আপনাদের কোশ্চেনগুলো করেন, তারপরে আপনাদের কোশ্চেনগুলো শেষ করে আমরা আবার হচ্ছে ক্যাডে ফিরে যাব, তখন আবার ডিজাইন শুরু করব। তো ঠিক আছে, আপনাদের কোশ্চেনগুলো আমরা একটু অ্যান্সার করি। হ্যাঁ, এটা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আছে। আচ্ছা, জয়দেবপুরে আচ্ছা, ক্লাসের অটোক্যাড সিস্টেম কি আপনাদের ইলেকট্রিক্যালে একটু কি বলবেন? আচ্ছা, যখন আমরা করব তখন তো ওইখানে সব ধরনের আইসোমেট্রিক পাওয়া যাবে নাকি? জি জি, অটোক্যাড অটোক্যাড ইলেক ইলেকট্রিক্যালে আর অটোক্যাড এর ভিতরে পার্থক্যটা কি? মানে আমি তো নর্মালি অটোক্যাডে লাইন টেন টেন এই কাজ টাজ করি, কিন্তু অনেক সময় দেখি যে অটোক্যাড ইলেকট্রিক্যালে ওয়ার বিভিন্ন কালার বা একদম লাইভ ভিউর মতো দেখা যায় আর কি। আচ্ছা, যে আপনি যেটা বলছেন যে অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল বেসিক পার্থক্য, আমরা ফার্স্ট অফ অল যখনই আলোচনাটা ক্লাসটা শুরু করেছিলাম, শুরুতে আমরা দেখাইছিলাম যে আমরা কিভাবে অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের পার্থক্য কি। আচ্ছা দেখেন, আপনি যেই কালার বলতেছেন এরকমই তো কালার নাকি, এটা কিন্তু আমি অটোক্যাড দিয়ে করে, অটোক্যাড ইলেকট্রিক্যাল না। এই সেমটা আমি অটোক্যাড এখানে তো ইলেকট্রিক্যালে করতে এখানে তো পারবো। কালার চেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু ওইখানে কি জি জি, আলাদা আলাদা ওয়্যার হ্যাঁ, থাকে? অটোক্যাডের সুবিধাটা ওয়্যার দিয়েই হচ্ছে আমরা ওয়ারিং করতে পারবো? জি জি, অটোক্যাড ইলেকট্রিক্যালের সুবিধা হচ্ছে বাই ডিফল্ট ভাবে যে স্যাম্পল গুলা ওয়্যার গুলো থাকে, আপনি এগুলো ইনসার্ট করে করে আপনি লেআউট বা এগুলো ডিজাইন করতে পারবেন। আর আপনি যদি মানে অনেকের পিছির সমস্যা থাকে, যেমন অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটা 5.5 জিবি, আর অটোক্যাড যে সফটওয়্যারটা এটা মাত্র 2.2 জিবি, তো সেই ক্ষেত্রে আপনি এইটা দিয়ে করতে পারবেন। আমাদের এই কোর্সে এমনভাবে থাকে যে একেবারে বেসিক থেকে ফাংশনাল মাউস, অর্থাৎ মাউসের ব্যবহার থেকে শুরু করে কিবোর্ডের ব্যবহার থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স, আপনি অটোক্যাড ইলেকট্রিক্যালে কিভাবে ওয়্যার নেবেন, ওয়্যার গুলো নিয়ে কাজ করবেন, ইনসার্ট করবেন, সেই পর্যন্ত টোটালটা থাকে। তার ভিতরে আপনারা এই কোর্স শেষে এরকম একটা মানে এরকম যে আরসিসি বিল্ডিং বলা হয়, এরপরে শেড বিল্ডিং ফ্যাক্টরিতে যেরকম থাকে, এটা একটা ফ্যাক্টরির আর কি ভিউ, তো এই ডিজাইনগুলো করে এর উপরে এলপিএস বসানো, তারপরে আপনি হচ্ছে যদি অন্য টাইপের একটা দেখেন যে এরকম টাইপের একটা বিল্ডিং করে এর মাথায় যে এলপিএস এর টার্মিনাল গুলো বসানো হয়েছে, এইগুলা শিখতে পারবেন। আর আরেকজন ভাই কোশ্চেন করছিলেন যে মানে আমরা জয়দেবপুরের কথা। থ্রি ডি বিশেষ করে যেমন একটা রুমে লাইট ফ্যান বা আরো আদার্স যে ইলেকট্রিক্যাল ইগুলো থাকবে, ওইটা কি আমরা থ্রি ডির মাধ্যমে দেখতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, যে আপনি এখানে চাইলে ফ্যান আপনি যদি কিভাবে 3D ঝুলতেছে, লাইটটা কিভাবে আছে, আচ্ছা, সুইচ বোর্ডটা কিভাবে আছে। এটার জন্য আপনাকে স্কেচ আপ আছে, স্কেচ আপ দিয়ে করতে হয় সেটা, যে আপনি মানে ওই গুলোর যে এক্সাক্ট ভিউটা, দ্যাটস মিন যে আমার এইটা হ্যাঁ। ঝুলতেছে, দ্যাটস মিন আমি যদি আপনাকে এখান থেকে দেখাই। এটা কি আগে 2D করে নিতে হবে না, হ্যাঁ তারপরে হ্যাঁ, স্কেচ আপে যেতে হবে? জি জি, আগে 2D থাকবে, তারপরে যেমনটা আপনাকে যদি আমি শুরুতে দেখাই, যে সামহাও আপনি যেটা বলতেছিলেন এইখানে যেটা দেখা যাচ্ছে ঠিক এরকম টাইপের, তাই তো, যে জি আমার জি এইখানে জি, তখন এই যে লাইনগুলো মানে থ্রিডে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্কেচ, আমরা যেটা করা হয় বেসিক্যালি ওইটা স্কেচ আপ দিয়ে করা হয়। তাহলে হচ্ছে আপনার ওই এক্সাক্ট আপনি ওরকম দেখতে পাবেন ঘুরাই ঘুরাই যে কোথায় কি আছে না আছে। তবে বেসিক্যালি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ফ্যাক্টরিতে আমরা যে এসএলডি এলডি এলপিএস যেগুলো লাগে, এগুলোর ম্যাক্সিমাম আমাদের 2Dটা দরকার হয়। আমরা এই যে এলপিএস ডিজাইনটার কথা বলতেছিলাম, আমরা যদি এইখানে তো এই এখন তো মানে দেখতেছি অনেকে থ্রিডি আকারে দেখায় দেয়, বিশেষ করে জি জি এলপিএস সিস্টেমটা। জি জি, আমরা সেটা এলপিএস, বলতেছিলাম তারপর যে হচ্ছে ফায়ার ফাইটিং সিস্টেমটা। হ্যাঁ, ফায়ার হাইড্রেন্ট তো অবশ্যই ঠিক আছে, বাট আমি যেটা বলতেছিলাম যে আপনি ধরেন
এই ফ্যাক্টরি বা এই ফ্যাক্টরিতে আপনি এলপিএস ডিজাইনটা করবেন। তো আপনার এলপিএস এই, এবং সোলার সিস্টেমটা আমরা মূলত 3D আকারে দেখাই হ্যাঁ, এখন। এখন আপনার যদি এইটা অ্যাপ্রুভাল নিতে হয়, দ্যাটস মিন আপনারা জানেন যে সাবস্টেশন নিতে গেলে আমাদের দেশে একটা গাইডলাইন আছে বিএনবিসি, এছাড়াও ডেস্কো আছে, যারা ডেস্কোর বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য ডেস্কো নিজস্ব একটা নীতিমালা আছে। আপনি যদি বাইরের দেশের কোনো নিয়ম নীতি দেখতেছেন, সেখানে এনএফপি আছে, সেখানে আপনার হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে। তো এই নিয়ম নীতির আলোকে যদি আপনি করতেছেন, যেমন বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড, সেই আলোকে আপনাকে সাবস্টেশন এমনি এমনি দিবে না বা এমনি এমনি নিতে পারবেন না, বা কখন নেওয়া প্রয়োজন এটা তো আপনাকে আগে জানতে হবে। তো আমাদের দেশে সাধারণত বিএনবিসিতে 50 কিলোওয়াট বলা আছে, যে আপনার কোনো স্থাপনার লোড 50 কিলোওয়াট হইলে তখন আপনাকে সাবস্টেশন নিতে হবে বাধ্যতামূলক, এবং গ্রাহকের নিজ খরচে নেওয়ার কথা বলা আছে, যে কোম্পানি বের করবে না খরচটা। বাট আপনাকে, এই আমাদের দেশে এটা এখন ফলো করা হয় না, আরো বেশি চলে আসছে। তাহলে এখন কত আসছে সেটা তো আপনাকে জানতে হবে। তখন আপনি একটা সাবস্টেশন নেবেন। এখন ওই সাবস্টেশন নেওয়ার জন্য সাবস্টেশনের লাইন সাপ্লাই দেওয়ার আগে আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডেরও অনুমতিপত্র লাগবে। তারপরে আপনি ওইটা লাইনটা মানে চালু করতে পারবেন। তো সেইখানের জন্য আপনাকে ড্রয়িংটা সাবমিট করতে হবে। তো সেই ড্রয়িংটা সাবমিট করার জন্য আমাদের দেশে যেটা লাগে, সব জায়গাতেই আপনাকে 2D ডিজাইনটা সাবমিট করতে হয়। এখন কথা হলো এসএলডি মানে এলপিএস যাই করেন, সেটাও আপনাকে 2D ড্রয়িংটাই করতে হবে। বাট আমরা 3D কেন দেই, এটা দেখেন, এখানে যদি আমরা 3D গুলো বসাই এলপিএসটা, তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বেসিক্যালি এই কারণে দিয়ে দেখায় যে না, হ্যাঁ আপনি কাজটা অনেক ভালো জানেন, সমস্যা নাই, সুতরাং আপনি করতে পারবেন। বা এখানে দেখায় দেন যে বাস্তবিক রিয়েল সিনারিটা আপনার এরকম আসবে, কিন্তু এক্সাক্ট ড্রয়িং পাশের জন্য 2Dটা এনাফ, বাট আমরা এটা দিয়ে দিই, সহজ কথা। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, একজন ভাই বলছিলেন হ্যাঁ, জয়দীপপুরের আচ্ছা কি, কথা। উনি জি উনি আছেন ভাইয়া, কি? আপনার একটু একটু ক্লিয়ার করেন, অফলাইনে ক্লাস কেমন এটা একটু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, অফলাইনে আপনি, আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যেটা উত্তরা 6 নম্বর সেক্টর, 8 নম্বর রোড, 14 নম্বর হাউসে অবস্থিত। আপনি এখানে সপ্তাহে দিনেই মোটামুটি আসতে পারবেন, সমস্যা নাই। আর যদি আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের ডুয়েট গাজীপুর, অর্থাৎ মিস্টের মোড় থেকে যে আব্দুস সাত্তার সরণি, এখানে একটু সামনে গেলে 2-3 মিনিট হাঁটলে আমাদের এনইডিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড আছে, যেটা এনইডিএল ভবনে অবস্থিত, দ্বিতীয় তলাতে। তো এইখানে আপনি বেসিক্যালি সোমবার আমরা ওখানে আপনি সোমবার ক্লাস করতে পারবেন। এছাড়াও শুক্রবারেও স্যার থাকেন, তবে বেসিক্যালি আপনি সোমবার ক্লাস করতে পারেন। এরপরেও আপনি মানে যদি ওখানে অন্যদিনও ক্লাস করতে চান, তাহলে আমাদের অফলাইনে আমাদের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সোহেল রানা স্যারের সাথে কথা বললে উনি আপনাকে আরো ডিটেলস, বা যে ট্রেনার আপনার ওখানেও একজনকে এই করা হবে, মানে দ্যাটস মিন আপনি যেই দিন যেই দিন করতেছেন সেই দিন সেই দিন ট্রেনার ওখানে যে ক্লাস নিয়ে আসবে, সমস্যা নাই। আমাদের দুইটা অফিসেই আপনি সেম ট্রেইনার সাথেই ক্লাস করতে পারবেন, এটা সমস্যা নেই, অনলাইনেও করতে পারবেন। আচ্ছা, আমরা যদি মানে ফ্রিল্যান্সিং এ কাজ করতে চাই, তাহলে কি আমরা কি 2D মানে অটোক্যাড নর্মাল ভাবে কাজ শিখবো, নাকি অটোক্যাড ইলেকট্রিক্যালে কাজ শিখবো? আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, দেশে না দেশের বাইরে, এটা একটু কাইন্ডলি আমাকে কনফার্ম মানে করুন। ফ্রিল্যান্সিং ম্যাক্সিমাম তো দেশের বাইরের জন্যই, আর আচ্ছা, দেশের জন্য জি খুব না, কমই আমাদের হচ্ছে। দেশের কাজেও কিন্তু ফ্রিল্যান্সিং বলা হয়। যেমন আপনি চাকরি ধরেন আমি এবিসি গ্রুপ অফ কোম্পানি নামে একটা কোম্পানি চাকরি করতেছি, আমি সিডি গ্রুপে ধরেন একটা ডিজাইন করে দিচ্ছি, এটাও কিন্তু ন্যাশনাল ফ্রিল্যান্স বলা হয়, মানে মুক্ত হ্যাঁ। হবে। তো আর আপনি যেটা বললেন বাইরের দেশে করতে হলে, অবশ্যই আপনাকে অটোক্যাডটা খুব ভালোভাবে জানতে হবে, বিভিন্ন টুলসের ব্যবহার, পাশাপাশি আপনি যেই দেশে করবেন, যেই দেশের জন্য ওর কাজটা করে দিবেন, ওই দেশের যে ইলেকট্রিক্যাল নিয়ম নীতি আছে, এটাকে আপনাকে জানতেই হবে। কারণ আপনি ধরেন আমার দেশের, আমরা না, যদি বলি সেটা কি আমাদের, আমি অটোক্যাডের মাধ্যমে করবো না অটোক্যাড ইলেকট্রিক্যালের মাধ্যমে করবো? আপনি এটা যে সফটওয়্যার ইউজ করেন এটা প্রবলেম নাই। আপনি যদি একটা কাজ অটোক্যাড ইলেকট্রিক্যাল দিয়ে করতে পারেন, ওকে গুড ফাইন। আপনি ওই সেম কাজটাই যদি অটোক্যাড দিয়ে করতে পারেন, একই। আমরা এই জন্য আমাদের কোর্সে এই দুইটা সফটওয়্যারেরই ব্যবহার দেখাই। যা এই যেমন এখন দেখাচ্ছিলাম আপনাদের ফার্স্ট থেকে, যে অটোক্যাড দিয়ে, এরপরে দেখেন আমি ওপেন একই সাথে ওপেন করেই রাখছি, যে আপনাদেরকে অটোক্যাড ইলেকট্রিক্যালটাও দেখানোর জন্য, যে আমরা এই যে অটোক্যাড ইলেকট্রিক্যাল, মানে আমরা এই দুইটা সফটওয়্যার দিয়ে কাজ করাই। যে কোনো ভার্সন আমরা বলি যে আমাদের কাছে, বা আমরা যেটা দেখাই সাধারণত এটা 2022, আপনি 2019 নিয়ে আসেন, 18 7, এখন 7-এর নিচে আর অ্যাভেলেবল নাই। তো এই যেইগুলো এই ভার্সনের যে কোনো ভার্সনে যদি আপনি অলরাউন্ডার হতে পারেন, সে আপনি ইন্টারভিউ দিতে গেলেন, ওইখানকার পিসি কনফিগারেশন লো হতে পারে, তখন কি করবেন? তো এরকম যে বিষয়গুলো থাকে, এজন্য আমরা দুইটা ভার্সনেই শেখাই, আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়ে আপনি করতে পারেন। দ্যাটস মিন আমি, তবে আমি উম, আমার এই পর্যন্ত শেখানোর যে এক্সপিরিয়েন্স হয়েছে আলহামদুলিল্লাহ, তার জায়গায় দেখি বেসিক প্রথম দিকে সবাই অটোক্যাডটাই বেশি, মানে জেনারেল যেটা এটাতে একটু বেশি 1-2 দিন এটাতে ক্লাস করে, দেন তারপরে অটোক্যাড ইলেকট্রিক্যালে শিফট হয়। দ্যাটস কারণ কি, এখানকার ইন্টারফেসটা একটু সহজ। যেমন এখানে কোনো প্রজেক্ট ম্যানেজার ক্রিয়েট করা লাগতেছে না, আপনি ডিরেক্ট নিউ ড্রয়িং এ চলে যেতে পারতেছেন। বাট অটোক্যাডে যদি আপনি যান, তাহলে এখানে
আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, দেন তারপরে তো এটাও ইজি। দ্যাটস মিন এই জন্য দু একদিন ওইটাতে করে এইটাতেও করে। এই জন্য আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সেটা দিয়ে আপনি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা আমরা নেই। অটোক্যাটে যে নর্মাল অটোক্যাটে যে লাইন গুলো টানি, আর জি, অটোক্যাট ইলেকট্রিক্যালে কি লাইন গুলো সেমই থাকবে নাকি ওইটা কোনো চেঞ্জ আসে? কোনো চেঞ্জ নাই, সেম আছে। আমি এখনই দেখাচ্ছি আপনার সেম কমান্ড। আমি এখনই অটোক্যাড ইলেকট্রিক্যালে যাচ্ছি। আমার এই যে অটোক্যাড ইলেকট্রিক্যাল, আমি কি বলছিলাম লাইন কমান্ডের জন্য আমার কি নিতে হবে, এল, তাই তো। আমি এই যে এল লিখতেছি, এল লিখে ইন্টার, এই যে পিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, দেন ইন্টার, এটাও লাইন হয়েছে। আমি পলি লাইনের জন্য পিএল বলেছিলাম, এই যে এখানে পিএল দেন, এই যে পলি লাইন। এখন আপনি দুইটা মার্ক করে দেখেন, এই যে এটা লাইন হয়েছে, এটা পলি লাইন হয়েছে। আপনার যদি মনে হয় যে লাইন দেখি এখান থেকে নিব, এই যে এখান থেকে নেন একটা, এই যে আমি ভেঙে দিলাম লাইনটাকে, কিন্তু এখন সিলেক্ট তখন করেন। যে একটা ওয়্যার দেখাইছিলেন, ওই ওয়্যার গুলো কি আলাদাভাবে ইউজ করে না জি জি জি, সেম? আলাদাভাবে আপনি, আপনি ওয়্যার ছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি এইগুলো ইউজ না করেও ডিজাইন করবেন, ওকে আপনি ডিজাইন করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বুঝছেন কিনা? আচ্ছা, মানে ওই ওয়্যার গুলা কিসের জন্য ইউজ হয় তাহলে? আচ্ছা, ওইগুলা এগুলো এইগুলো কি অটোমেশনের জন্য আমরা, নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা অটোমেশনে যে পিএলসি ওয়্যারিং ডায়াগ্রাম গুলো করি তখন এইগুলো ইউজ করি। এছাড়াও আপনি, আমরা যখন হচ্ছে নর্মালি আমরা এটা দিয়ে কাজ করতে পারবো, এই যে এই হ্যাঁ হ্যাঁ, এল বা এস এল, জি পি জি, এল। আমরা এই লাইনগুলো দিয়ে সব ডিজাইন করতে পারবেন। আমি এখানে আপনাদের একটু আগে যেটা দেখাচ্ছিলাম, আমার এই স্ক্রিনে যায় একটু, এটা ধরেন একটা এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই লাইনটা করা একটা পুরোটাই প্রশ্ন ছিল হচ্ছে। ভাইয়া। জি, আচ্ছা, ওই যে আমি দেখছিলাম যে সার্কিট ড্র করে লাইট অফ অন করা যায়, সবকিছু কন্ট্রোলিং দেখা যায়, এটা কেমনে কি কিভাবে ওটাই করে? মানে অটোক্যাড ইলেকট্রিক্যাল অটোমেশন মেবি না? আচ্ছা, আপনি যে ফ্যান অন অফ করে দেখবেন এটা দেখার জন্য হুম। বেসিক্যালি আপনাকে যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে অটোমেশন স্টুডিওতে করা হয়, অথবা ফ্লুইড সিম দিয়েও করা যায়, সহজ কথা, যেখানে আপনি সিমুলেশন করা যায়। কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালে আপনি এখানে সিমুলেশনটা নাই, এটাতে আপনি ড্রয়িং করতে পারবেন, সমস্যা নেই। বুঝছেন কিনা? যদি আপনি ওই- সিমুলেশনটা, আমরা হচ্ছে ওটা অন্য ওটা সফটওয়্যার কি ইউজ করি। আলাদা সফটওয়্যার মানে আবার লাইভ আছে? দেখার জন্য আলাদা সফটওয়্যার, যে লাইট ফ্যানটা জন্য? চালু হচ্ছে। হ্যাঁ, যে আমি এই সুইচটা হুম। চাপ দিলে ধরেন আমার একটা লাইট জ্বলতেছে কিনা, এটা দেখার জন্য আমরা অটোমেশন স্টুডিও দিয়ে করি। ওটা কি অটোমেশন স্টুডিও আর মানে থ্রি ডি আলাদা করতে জি হলে সফটওয়্যার? জি, স্কেচ জানতে হবে, তাই তো? না, থ্রি তে আপনাকে স্কেচ জানতে হবে এমন না। আপনি যদি চান যে আমাকে ওইভাবে দেখতে চাই তাহলে স্কেচ হবে। অন্যথায় থ্রি ভিউটা কেমন, থ্রি ভিউতে কয়টা ভিউ থাকে, আপনি টপ ভিউ দেখতে পারেন, ফ্রন্ট ভিউ দেখতে পারেন, সাইড ভিউ দেখতে পারেন, রাইট। লেফট ভিউ, রাইট ভিউ দেখতে পান। তো আমি যদি এখানে দেখাই, ধরেন এইখানে যে একটা বিল্ডিং দেখাচ্ছিলাম, এই বিল্ডিংটা আপনি কি এই সাইড দেখবেন, তাহলে এটা কি ফ্রন্ট ভিউ, এটা কি রাইট সাইড ভিউ, ওই পিছে এই সাইডটা লেফট ভিউ, এই পাশে হচ্ছে আপনার ব্যাক ভিউ, উপর থেকে দেখলে টপ ভিউ। এই ভিউগুলো থ্রি ডিতে দেখা আমাদের যায়। আমাদের কি ইলেকট্রিক্যালের জন্য স্কেচ আপ তেমন কি প্রয়োজন পড়ে? আচ্ছা, স্কেচআপটা বেসিক্যালি আপনি যদি সোলার বা এরকম করেন তাহলে সেক্ষেত্রে, হ্যাঁ। আপনি যদি ওইভাবে আচ্ছা, ভিজুয়ালাইজ করে দেখাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য দরকার হতে পারে, অন্যথায় বিশেষ করে সোলার আর বেসিক্যালি, সোলারের জন্য পড়ে, তাই না? হ্যাঁ, সোলার। যদি আপনি ভিজুয়ালাইজ করে দেখাইতে চান, বাট আপনি যদি এসএলডি ইএলডি এলপিএস ডিজাইন গুলো করতে চান তাহলে এগুলোর জন্য আপনি মানে এই যে স্কেচআপ দরকার হবে না, বা ওই থ্রি দরকার হবে না, আইসোমেট্রিক থ্রি দিয়ে আপনি করতে পারবেন। আর থ্রি বেসিক্যালি যেটা দেখা এসে যায় এই ধরেন কয়েকটা ভিউ। এসে ধরেন আপনার ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার হিসেবে সিজিটা হয়তো বেশি একটা প্রয়োজন নেই আমাদের, এলপিএস তারপরে আইসোমেট্রিক ভিউ, অটোক্যাড এটাতে মনে হয় ম্যান্ডেটরি বেশি, তাই ক্র্যাক না? ভার্সন যেটা, এটা কি আমাদের গ্রুপে দেওয়া যাবে, মানে ড্রাইভে? জি, আহ, ভাবে যেটা বললেন, আগের কোশ্চেনটার অ্যান্সার একটু করি, সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন ইসেরটা যে আমাদের ইলেকট্রিক্যালের জন্য বেসিক্যালি আসলে ফ্যাক্টরি যে কাজগুলো হয় এগুলোর জন্য আমাদের থ্রি খুব একটা দরকার হয় না। তারপরেও যদি আপনার সোলার বা এগুলোর জন্য দেখাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আইসোমেট্রিক থ্রি এলপিএস দেখাইতে পারবেন, সমস্যা নাই। ওই যে অনেক সময় কন্ট্রোলিং ডায়াগ্রাম গুলো আঁকানো হয়, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, স্টার এটা ডেল্টা, তখন আর অটোমেশনের যেগুলো, ওই জন্য ইলেকট্রিক্যাল অটোক্যাড ইলেকট্রিক্যাল প্রয়োজন হয়, তাই না? এছাড়া জি তো মনে হয় প্রয়োজন হচ্ছে না। জি জি, আপনি ওইটা তখন অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যার দিয়ে করবেন, যে কন্ট্রোলিং ডায়াগ্রাম। আপনি চাইলে কন্ট্রোলিং ডায়াগ্রামটা এখানেও আঁকাইতে পারবেন, জেনারেল যে ইলেকট্রিক্যালটা আছে, মানে কিন্তু ক্যাড এখানে আছে, তো ওই এটা দিয়ে। ওই এটা যেমন মোটরের ইটা নেই আমার কাছে, বা রেজিস্টার নেই, ডায়োড নেই, এটা তৈরি করে নিতে হ্যাঁ, হচ্ছে। এখানে তো আপনাকে স্যাম্পলটা তৈরি করে নিতে হবে। যেমন নিতে আপনি হতো। যদি, আমি এখন আপনাকে একটা মানে সুইচ যদি এখানে তৈরি আর করা দেখাই জাস্ট, ধরেন এটা কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালি, একটু আগে এখানে রিবন দেখছিলেন বাট এখন রিবনটা নাই, ধরেন আমি আপনি ইন্টারভিউতে গিয়েছেন এই রিবনটা অফ, তখন আপনি কি করবেন? এই জন্য আমরা বলি আমরা দুই মানে অলরাউন্ডার তৈরি করতে চাই, যে ব্যাটিং করবে বলেও করবে। দ্যাটস মিন এই সফটওয়্যারে যদি আমি যাই দেখেন, আচ্ছা,
এটা হচ্ছে একটা ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম। তো এই ইএলডি যেটা আছে দেখেন, এটা কিন্তু একটা বাসা, একটা ফ্লোর। এই ফ্লোরে ফ্যান লাইট কোথায় কি বসছে, যে এসি মানে বসছে। এগুলো তো একটা হ্যাঁ সময় লাগে আর ওইখানে তো হ্যাঁ হ্যাঁ। থাকে। এই এই ফ্যান সিম্বল গুলো আপনাকে তৈরি করা হয়। তো আমরা কি করি, একটা সিম্বল তৈরি করে এই যে এরকম একটা লিজেন্ডা মেকিং করি, যে লিজেন্ডাতে আমার এইটা তৈরি করা থাকে, তখন আমি এখান থেকে নিয়েও ব্যবহার করতে পারি যদি আপনি অটোক্যাড ইলেকট্রিক্যাল ব্যবহারে মানে কঠিন মনে হয় বা কোনো কারণে হ্যাঁ, মনে এটা হয়। তো প্রথমে আমাদের তৈরি করা থাকলে সুবিধা হয়, কিন্তু হ্যাঁ, এটা যখন আপনি কোন তৈরি করে ইন্টারভিউতে নেবেন। কোনো ইন্টারভিউতে দিতে যাব তখন তো এগুলো থাকবে না, তখন তো আমার নিজে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তখন আপনি নিজে তৈরি মানে করবেন, আপনার লেয়ার যে কয়টা সিস্টেমে লাগবে। কাজগুলো করলে ভালো হবে, তাই না ভাইয়া? লেয়ারে। জি জি, আপনি এটা তৈরি করে নিতে পারেন, চাইলে ওখান থেকে আপনি নিতে পারবেন। তবে অটোক্যাড ইলেকট্রিক্যালের যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন মানের থাকে। যেমন ধরেন আপনি এনএফপি এর এক ধরনের, আইসির এক ধরনের, তারপর হচ্ছে আই ট্রিপল এক ধরনের, এরকম ভিন্ন ভিন্ন তাদের এই স্যাম্বলের ডায়াগ্রাম গুলো ভিন্ন ভিন্ন হতে হ্যাঁ পারে। হ্যাঁ, তো এটা মানে এই এটা অনেক কারণে সুবিধা আমরা আছে। একটা তৈরি করে নেই, যার ফলে কি হয়, আমরা বাংলাদেশে বিএনবিসিটাকে একটু ফলো করে, এবং যেগুলো সহজ মানে ইউজেবল, এগুলোকে আমরা এরকম একটা লিজেন্ডা মেকিং তৈরি করে রাখি, যাতে আমাদের সহজ হয় কি, আমরা যখন এই একটা তৈরি করে রাখবো এটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, তো এইখানে দেখেন রিবন দেখা যাচ্ছে, বাট আমি অটোক্যাড ইলেকট্রিক্যালে যদি এখন ওপেন করে দেখে আপনাদের, এখানে দেখেন রিবনটা নাই। তো এরকম হলে আপনি কি করবেন, এই জন্য আমরা লাইন মানে কমান্ড দিয়ে শেখাই, এবং একই সাথে রিবন থেকে নিয়ে কিভাবে সেটা। আচ্ছা, তো আমি আমরা যদি যে যে প্ল্যানটা আর্কিটেকচারাল যে প্ল্যানটা আমরা অটোক্যাডে ওপেন করব, ওই প্ল্যানটা তো আমরা এখানে ওপেন করতে পারবো, তাই না? জি জি, এটা সব পারবেন। অটোক্যাড সিভিলে যেটা পারবেন এখানেও সেগুলো পারবেন, সমস্যা নেই। সহজভাবে যদি আমি মানে এক বাক্যে অ্যান্সার দিতে চাই, তো দেখা যাচ্ছে আমি একটা এটা আহ, ধরেন আমি একটা পুশ বাটন তৈরি করতেছি। তাহলে আমি একটা পুশ বাটন সুইচটা কেমন হয় বেসিক্যালি, আমরা হচ্ছে এই যে এখানে লাইন কমান্ড নিচ্ছি, এটা আমি আবারও একটা লাইন আসলে নিচ্ছি। আমাদের আগে সিম্বল মানে সিম্বল বা ব্লক ডায়াগ্রাম গুলো জানতে হবে দেখেন যে একটা কি আমরা একটা কিভাবে পুশ তৈরি করতে বাটন হবে। করলাম, আমরা সেম আরেকটা পুশ বাটন করতে পারি চাইলে। ধরেন আমি আরেকটা পুশ বাটন করব, এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। ধরেন এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, একটা এন আর একটা এনসি। তো আমি এখানে ধরেন একটা পুশ বাটন নিচ্ছি, তাহলে একটা লাইন আঁকাই। এটা হচ্ছে আমার এনও, দ্যাটস মিন আমি যখন পুশ করব তখনই কানেক্ট হবে। আচ্ছা, এখন আপনি এটা দিয়ে যদি ডল স্ট্যাটারটা দেখাইতে চান, যে আমি এইটা দিয়ে ডল স্ট্যাটার সার্কিটটা দেখাই, ডল স্ট্যাটারে কি একটা আপনার এনও থাকে, একটা এনসি থাকে, দ্যাটস মিন এখানে আউটপুটে ধরেন আর একটা কিছু থাকতে পারে। তো আমি সেভাবেই দেখানোর চেষ্টা করতেছি জাস্ট। ধরেন আমি এখানে গেলাম, এবার এখানে একটা মোটর দেখাবো, তো আমি কি করতে পারি, একটা বক্স আকারে দেখাচ্ছে এটা মোটর। এটা সময় দিলে ধীরে ধীরে সুন্দর করে মোটরের মতো আঁকানো যাবে। ঠিক আছে, তো অথবা আপনি এখানে দিয়ে এর ভিতরে লিখে দিতে পারবেন এখন যে এটা একটা মোটর। তো এরপরে এরা একটা আউটপুট ধরেন আমি দিব, ধরেন যে একটা আউটপুট দিলাম। এবার এখান থেকে এসে আমার এটা ধরেন আমার হচ্ছে নিউট্রাল, দ্যাটস মিন আমি এটা এন লিখে দিব। আর এইখানে ধরেন এটা স্টপ, এটা স্টার্ট, তাহলে আমি এখানে আর একটা লাইন দিয়ে দেই। ধরেন আমার এই পর্যন্ত একটা লাইন দিচ্ছি, এন্টার। আচ্ছা, আমি এটাকে, আচ্ছা তাহলে এটা হলো। এখন আমি এখানে লিখে দিতে চাই, আমি চাইলে টেক্সট লিখে দিতে পারি, আবার আমি চাইলে ম্যানুয়ালি আমি মানে ড্র করে দেখাই দিতে পারি। ধরেন আমি এখানে চাইলে এইটাতে ফেজ লিখবো, তাহলে আমি এই যে একটা লাইন নিলাম, এন্টার। এখন এটাকে পি লিখবো, তাহলে এখন একটা আর্ক নিব। আর আমি চাইলে টেক্সট দিয়েও লিখতে পারি এটা, এই যে এটা পি লিখলাম ফেজ। আমি নিচে এখন নিউট্রাল লিখবো, মানে আমি জাস্ট সিম্পল একটা সার্কিট আঁকালাম আপনাদের জন্য। ধরেন ভাই অটোক্যাড ইলেকট্রিক্যালে প্রজেক্ট আউট একটু দেখাই দিয়েন তো। এই যে ধরেন এটা নিউট্রাল। এখন আপনি যদি চান যে এটা থেকে একটা কি কি হবে, এটা ল্যাসিং করে ধরে রাখতে হবে, তাহলে এখান থেকে আপনি ল্যাস করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা ধরেন যে আমি সুইচটা প্রেস করলে ল্যাস করে ধরে রাখবে। তো তাহলে আমাকে কি করতে হবে, ধরেন এটা এন সুইচ, তাহলে আমি এইটা ধরেন স্টার্ট সুইচ, প্রথমে স্টপ সুইচ দিচ্ছি, তাতে আমাকে কি হয়, বন্ধ করলে টোটালটা বন্ধ হয়। তাহলে আপনি এখানে নিয়ে যান, তাহলে এখানে একটা এন সি, সরি একটা এনও কমান্ড দিব, তাহলে একটা এনও আঁকাচ্ছি। ধরেন এটা একটা এনও, সাপোজ এটা একটা ডল স্ট্যাটার।
ইন্টার। তাহলে এখন কি হবে, আমি যখন সাপ্লাইটা দিব, এই স্টার্ট সুইচ প্রেস করব, আমার এখানে মোটরটা ধরেন ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়েছে, আমি জাস্ট ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার পরে পুশ বাটন তো ছেড়ে দিলে ছেড়ে দিবে, তখন আমার কি হবে, এটা এই যে কয়েল থাকে, এই কয়েল থেকে আবার কি হবে, এটা ব্যাকআপ লাইন নিয়ে এই যে লেস করা, দ্যাটস মিন বাইপাস সিস্টেম দিয়ে এখান দিয়ে ধরে রাখবে, দ্যাটস মিন আমার এই পুশ বাটন ছেড়ে দিলেও কি তখনও আমার ম্যাগনেটিক কন্ডাক্টর অন থাকবে, যখন আমি স্টপ বাটনকে প্রেস করব তখন অফ হয়ে যাবে। এখন এই যে ডায়াগ্রামটা, এটা আপনি ওখান, এটা কিন্তু আমি অটোক্যাড ইলেকট্রিক্যাল লাগাইছি, বাট কি দিয়ে, স্বাভাবিক এই লাইন কমান্ডার হচ্ছে এগুলো দিয়ে। তো আপনি এভাবে যে কোনো সিম্বল ড্র করতে পারেন। ওকে, আচ্ছা। তো আমরা আর আর একটু অটোক্যাড, আপনারা কি স্কিমেটিকও কোর্সে শেখানো হয়? বুঝি না আপনার কোশ্চেনটা একবার বলেন। এখানে যে স্কিমেটিক আছে, এই স্কিমেটিকের ব্যবহার কি শিখাবেন? যে অটোক্যাড ইলেকট্রিক্যালে যে ফিচারগুলো আছে মোটামুটি সবগুলোই আপনি পাবেন আশা করি। এখন সব বলতে যেগুলো আপনার জন্য জরুরি বা যেগুলো প্রয়োজন আর কি, এই মানে মেনু বার রিবনের সাথে যেগুলো আছে এগুলো আপনার সবগুলো দিয়ে আপনি কিভাবে এসএলডি এলডি এলপিএস ডিজাইন করবেন এটা কমপ্লিটটা পাবেন, সমস্যা নেই। আর একটা প্রশ্ন স্যার, জি। আমরা অটোক্যাড সাপোজ 14 ডিজাইন করলাম, ওই হুম। ড্রয়িংটা কি আমরা অটোক্যাড বিষয়েও ওপেন করতে পারবো না? এই বিষয়ে একটু জানার আচ্ছা, ছিল। ঠিক আছে, একটা দারুণ কোশ্চেন করছেন। আচ্ছা, অটোক্যাডের একটা ইয়ে আছে, ভার্সনের একটা বিষয় আছে। তো ভার্সনের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের, আপনি যদি যে কোনো ভার্সনে ডিজাইন করেন, লোয়ার ভার্সনের থেকে আপার ভার্সনে দিলে একটা জেনারেশন সিস্টেম আছে, যার উপরে গেলে তখন আপনাকে ওইটা সাপোর্ট করে না। যেমন ধরেন আমি 2000 অথবা নিচে, যেমন আমি 2010 দিয়ে একটা ডিজাইন করেছিলাম, এখন আমি 2020 দিয়ে যখন ওপেন করছি তখন আর ওপেন হয় না, ব্লাঙ্ক দেখায়। কারণ হচ্ছে ফাইলের কিছু ভার্সন আছে, বাট আমরা এমন ভাবে শেখাই যে দ্যাটস মিন আপনি যদি 20-এ করেন, 20-এ করার পরে এটা আপনি 10-এ ওপেন করবেন, তবুও এটাকে ওপেন করতে পারবেন, 10-এ করে এটা আপনি ইসে ওপেন করতে পারবেন, মানে দ্যাটস মিন আমরা আপার ভার্সন, অটোক্যাডের মূল সমস্যা হচ্ছে আপার ভার্সনের কোনোটা লোয়ার ভার্সনে ওপেন করাটা কঠিন, বুঝছেন কিনা। ধরেন আমি 22-এ করলাম, এখন যদি আমি 7-এ নিয়ে যাই তাহলে হয়তো ওপেন না হতে পারে। তো এই জন্য আমাদের এই আপার ভার্সনের ফাইলটাকে কিভাবে কনভার্ট করে আপনি যে কোনো ভার্সনে নিয়ে ওপেন করতে পারেন, এটা, এটার একটা অপশন আছে, আমরা এটা শেখাই থাকি আমাদের কোর্সে। আচ্ছা, জি, আপনাদের আর কোশ্চেন? ভাই অটোক্যাড ইলেকট্রিক্যাল যে প্রজেক্ট নেওয়ার ওই জিনিসটা একটু বললেন তো। হ্যালো। 1 মিনিট জাস্ট। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, প্রজেক্ট ম্যানেজারটা, একটু লাইনে থাকেন জাস্ট মিনিট। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজারটা যদি আপনি নিতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে অটোক্যাড ইলেকট্রিক্যালে যাইতে হবে, যাদের কাছে অটোক্যাড ইলেকট্রিক্যাল আছে তারা অটোক্যাড ইলেকট্রিক্যাল থেকে এটা করতে পারবেন, যে আপনার যে ইয়েটা করবেন সেটা খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, আমরা এখানে যদি যান তাহলে ফার্স্ট অফ অল যেখানে ক্রিয়েট এ প্রজেক্ট আছে, এখানে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে প্রজেক্ট নেম দিবেন, দেওয়ার পরে এখানে ওকে দিবেন, তাহলে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, সহজ কথা। আর এছাড়াও আরো ডিটেলস আছে, এছাড়াও আরো ডিটেলস আপনাদেরকে, ঠিক আছে। আপনি জাস্ট এটা যাবেন প্রজেক্ট ম্যানেজারে, ক্রিয়েট নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট করে এখানে আপনি যে প্রজেক্ট করবেন সেই প্রজেক্টের নাম দিবেন, নাম দিলে আপনি এখান থেকে ওকে করতে পারবেন। এখানে হচ্ছে ব্রাউজ আপনার লোকেশন, আপনি যে লোকেশনটা আছে এখানে যদি লোকেশন সেটা রাখতে চান তাহলে সেটা থাকবে, না হলে এখানে ব্রাউজ করে আপনার লোকেশন মানে কোন ফোল্ডারে দেবেন সেটা এখান থেকে আপনি সেভ করে দেন ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, আহ, আশা করি বুঝতে পারছেন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। আপনাদের হচ্ছে 2D এবং 3D অটোক্যাডের জন্য এটা আপনাদেরকে শেয়ার করা হবে। তো যারা আমাদের এই কোর্সটা হচ্ছে, কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। তবে যদি কেউ আজকের ভিতরে ভর্তি হন, বিশেষ অফারে 5,000 টাকায় এই কোর্সে ভর্তি হতে পারবেন। আর আগামীকাল থেকে প্রথম 10 জনের জন্য 6,000 টাকা একটা স্পেশাল অফার থাকবে আপনাদেরকে। আর যারা ভর্তি হতে বা আরো বিস্তারিত তথ্য জানতে চান, তারা চ্যাট বক্সে আপনাদের নাম্বারটি দিবেন, অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফিস থেকে আপনাদেরকে কল করে আরো বিস্তারিত জানানো হবে। যারা কোর্সে বা অ্যাডমিশন নিতে আগ্রহী, তারাও চ্যাট বক্সের নাম্বারটি দিয়ে রাখতে পারেন। আর এটা হচ্ছে টোটাল ক্লাস হবে 15+। এটা বেসিক্যালি সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং রাতে ক্লাস হবে, বেসিক্যালি 9টা থেকে শুরু হবে। টপিকস অনুসারে এটা 1.5 ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। সেটা হচ্ছে টপিকস অনুসারে যিনি ক্লাস নেবেন তার উপরে যেদিন যে টপিক সেটা। এটা হচ্ছে আমাদের ওভারভিউ টোটালটা। তো এই কোর্স মডিউলটা আপনাদেরকে শেয়ার করা হবে। আহ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। আপনাদের আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আহ, ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই, বলেন। আমাদের যে অটোক্যাড সফটওয়্যারটা, এইটাই তো আমরা ক্র্যাক ভার্সন ইনস্টল করি। এখান জি, থেকে কি আমার ইলেকট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল মানে কাজ করা একটাই দেয় যে 4টা ফাংশন কাজ করা যায়? না না, ইলেকট্রিক্যাল আপনার ইলেকট্রিক্যাল, সিভিলের জন্য অটোক্যাড, ইলেকট্রিক্যাল অটোক্যাডের জন্য ইলেকট্রিক্যাল অটোক্যাড, সিভিলের জন্য জাস্ট অটোক্যাড, শুধুমাত্র অটোক্যাড। সেটাতে ইলেকট্রিক্যাল লেখা থাকে না, শুধু অটোক্যাড থাকে। আর ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল অটোক্যাড লেখা থাকে, দ্যাটস মিন সেটাতে ইলেকট্রিক্যাল ফিচারগুলো অ্যাড থাকে। তো আপনি যেটা ইনস্টল করবেন, অটোক্যাড একটা আলাদা সফটওয়্যার, অটোক্যাড ইলেকট্রিক্যাল একটা আলাদা সফটওয়্যার, আর অটোক্যাড মেকানিক্যাল যেটা আছে এটা আলাদা সফটওয়্যার। তাহলে আমরা তো শুরুতে আমরা যে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা, তাহলে আমরা কি ইলেকট্রিক্যাল অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করবো? আপনি আপনি যদি মনে করেন যে আপনি অটোক্যাড ইলেকট্রিক্যাল করবেন, ওকে ডান। আবার আপনি যদি মনে করেন যে আমি সিভিলেরটারও কাজটাও জানতে চাই, যদি ইন্টারভিউতে আমার দুইটাই মানে কোনটা থাকবে তো বলা যায় না। তো তাদের হুম। পিসি লোয়ার থাকতে পারে, আপার থাকতে পারে, এটা বিষয় না। তো আমি এই জন্য আমি বেসিক্যালি আমরা এই কোর্সে যখন শেখাই, তখন আমরা অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল দুইটা দিয়েই শেখানোর চেষ্টা করি, যেন যে যে কোনোটাতেই পারে। কারণ আমাদের দেশে অনেক ফ্যাক্টরিগুলো এখনো পুরাতন পিছিয়ে আছে, যেগুলো পুরাতন ভার্সন আছে। যেমন আমি 20-এর একটা ফাইল ডিজাইন করে পাঠাইছি, দেখা যাচ্ছে সে ওপেন করতে পারছে না। তো আমরা ওইটাকে আবার কিভাবে কনভার্ট করতে হয় এগুলোকে তার মানে ডিজাইন মানে এই ভাই দেয়। তো একটা আপনি আরেকটা চাইলে প্রশ্ন। ডিরেক্ট এটা দিয়ে করতে, অটোক্যাড তার ইলেকট্রিক্যাল মানে দিয়ে করতে পারবেন। অটোক্যাড যেটা সেটা সিভিলের কাজ করতেছে, আর অটোক্যাড ইলেকট্রিক্যাল যেটা সেটা আলাদা। হ্যালো যে ভাইয়া। অটোক্যাড ইলেকট্রিক্যাল দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি কাজটা করব। হ্যাঁ হ্যাঁ। আর জেনারেল যেটা সেটা হচ্ছে অটোক্যাড, মানে যারা হ্যাঁ, সিভিলও করতে পারে ওরা সবাই করতে পারবে এটা। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি ইলেকট্রিক্যালের কাজও করতে পারবেন, মেকানিক্যালের কাজও করতে পারবেন, সমস্যা নেই। যেমনটা আমি হুম। দেখালাম একটু আগে, যে হ্যাঁ আমার হ্যাঁ। এইখানে সফটওয়্যার দুইটা আমি ওপেন করে রাখছি। এই যে এটা যেমনটা, এটা হচ্ছে একটা অটোক্যাড, এটা হচ্ছে জেনারেল অটোক্যাড, না সরি, এটা ইলেকট্রিক্যাল। এই যে প্রজেক্ট ম্যানেজার আছে, সবগুলো আছে। আর আরেকটা সফটওয়্যার আছে আমাদের শুধুমাত্র হচ্ছে এই যে অটোক্যাড, যেটাতে আমরা এই যে এরকম এসএলডি, এই এসএলডিটা কিন্তু এই অটোক্যাডে করা, জেনারেল। এই যে ইএলডিটা এটা ওইখানে করা, এরপরে যে এলপিএস করা, এই যে এখানে আছে এলপিএস। শুধু এটা অটোক্যাড দিয়ে করা? হ্যাঁ, এটা শুধু অটোক্যাডে করা, মানে এর ব্যাটসম্যান আমি বোঝাতে চাচ্ছি যে দুইটাই দরকার। যেমন আমাদের ডিজাইন যখন পাস করাইতে যাই, তখন আমাদের জমা দিতে হয় এরকম 2D, এই যে 2Dটাই কিন্তু অ্যাপ্রুভালের জন্য মানে মূল লাগে। হুম। কিন্তু আমরা কি করি, এইটা দেখাই দেই যে না, মানে ভিজুয়ালাইজড এমন হতে পারে এই। জি, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ফায়ারের ডিজাইন করার জন্য কোনটা ভালো? আচ্ছা, ফায়ারের ডিজাইনটা আপনি মানে কি টাইপ করতেছেন এটা একটা বিষয়। তো আপনি এটা অটোক্যাড দিয়েও করতে পারবেন, অটোক্যাড ইলেকট্রিক্যাল দিয়েও করতে পারবেন। And মানে অটোক্যাডে যে কাজটা করা যায়, অটোক্যাড ইলেকট্রিক্যাল দিয়ে সেই অ্যাজ লাইক সেম টাইপের কাজই করা যায়, সমস্যা হয় না। একই কমান্ড, একই মানে টাইপের, কিন্তু ওখানে ইলেকট্রিক্যাল ফিচারগুলো বেশি দেওয়া আছে, এটা হলো সুবিধা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই সফটওয়্যারটা তো ভাই ডাউনলোড দিতে পারি না, কিভাবে করবো? আচ্ছা, এটা হচ্ছে সফটওয়্যার আপনি অনলাইন থেকে ডাউনলোড দিতে পারবেন। এছাড়াও আমরা প্রোভাইড করে থাকি আমাদের কোর্সের সবার জন্য, তারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ইনস্টল করতে অসুবিধা হলেও আমাদের অফিস থেকে ইনস্টল পর্যন্ত, মানে আপনার পিসিতে ইনস্টল করে দেওয়ার কাজটাও আমাদের এখান থেকে সাপোর্ট দেওয়া হয়। প্রয়োজনে অনলাইন ইনিশিয়েট ডেস্কের মাধ্যম দিয়েও আপনার এটা দেওয়া হয়। এটা হলো বিষয়। ইতিমধ্যে আমাদের প্রায় 13টা ব্যাচ চলে গেছে, এখন 14 নম্বর ব্যাচ রানিং আছে। আজকে এই গ্রুপের মধ্যে ভাই আপনি কোর্স টাইটেল গুলা
মানে জি জি, সিলেবাস আপনাদের ওটা আপনাদের দিয়ে দিন। কোর্স আউটলাইনটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। যে কোনো ইয়ে থাকলে আপনাদের কোর্স আউটলাইন দেওয়া হবে। এছাড়াও যারা ইন্টারেস্টেড কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে, চ্যাট বক্সে আপনাদের নাম্বারগুলো দিয়ে রাখেন, তাহলে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও আপনার কোর্স মডিউলটা শেয়ার করে দেওয়া হবে, সমস্যা নেই। এছাড়াও যে কোনো সমস্যা যদি আপনার কোনো জানার থাকে, আপনি ফিজিক্যালি চাইলে আসতেও পারেন। এছাড়াও আপনার যদি আরো কোনো কথা বলার থাকে আপনার, তাহলে আপনি আপনার নাম্বারটি দিয়ে রাখুন, আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে কথা বলবেন ইনশাল্লাহ।